নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখক শ্যামল ঘোষের এবং অন্যনাভ উপন্যাস অবলম্বনে অপারেশন স্পাইডার সিজন 2 দ্বিতীয় পর্ব। লেখক শ্যামল ঘোষের লেখালেখির চর্চা শুরু হয় স্কুল জীবন থেকেই। প্রথম লেখা ছাপা হয় আসানসোল রামকৃষ্ণ মিশনের স্কুল ম্যাগাজিন। কলেজের পত্রিকার সম্পাদক 1968 থেকে 69 সালে। চাকরি জীবনের শুরুতেও অনেক লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে গল্প, প্রবন্ধ ও কবিতা। লিখেছেন উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায়। টেলিগ্রাফ সানডে ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে ইংরেজি ছোট গল্প। কর্মজীবনে দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কলম বন্ধ পড়ে থাকে প্রায় 2 দশক। 2015 সালে 65 বছর বয়সে সমস্ত রকম কাজকর্ম থেকে অবসর নিয়ে নতুন করে লেখা শুরু। প্রথমে সামাজিক মাধ্যমে লেখা দিয়ে শুরু করে গত 6 বছরে লিখেছেন 11টি বই, যা পাঠক মহলে সমাদৃত হয়েছে। 75 বছর পার করেও নিজেকে ব্যস্ত রাখেন পড়াশোনা, ছবি আঁকা এবং দেশ বিদেশ ঘোরার নেশায়। লিখেছেন আরও বই। আজকের গল্পটি আমরা নিয়েছি শ্যামল ঘোষের লেখা বসাক বুক স্টোর্স থেকে পাবলিশড এবং অন্যনাভ এই বইটির থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমরা যখনই এরকম নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। গল্পের প্রথম পর্ব অথবা সিজন 1 যদি এখনও না শুনে থাকেন, কি করছেন? এক্ষুনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে প্রথমে প্রথম সিজন এবং প্রথম পর্বটি শুনে নিন, তাতে পরের পর্বগুলি বুঝতে আপনাদের সুবিধে হবে। আজকের গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটিকে 3টি পর্বে বিভক্ত করেছি। গল্পের তৃতীয় পর্ব এবং অন্তিম পর্বের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। তবে শুরু করছি আজকের গল্প লেখক শ্যামল ঘোষের অপারেশন স্পাইডার সিজন 2 এর দ্বিতীয় পর্ব। সিডনি স্ট্যাথাম মোসাদের ডিরেক্টরের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে চেয়েছিল। ডিরেক্টর ডেভিড বার্নি ব্যস্ততা ও সময়ভাবের অজুহাতে এড়িয়ে গেল। আসলে সিডনি এনএসের 1 নম্বর নয়, তার মাথার উপর আছে আরও 2 জন। প্রোটোকল অনুযায়ী এ ধরনের মিটিং হয় সমান পদমর্যাদার লোকেদের মধ্যে। কিন্তু মার্কিন সুলভ ঔদ্ধত্যে সিডনি ভেবেছিল ইসরায়েল ছোট দেশ এবং বহু ব্যাপারে তার দেশের সাহায্য নিয়ে থাকে, কাজেই সে ইচ্ছে করলে যার সঙ্গে খুশি মিটিং করতে পারে। কার্যক্ষেত্রে দেখা গেল উইলসার ঠিকই সাবধান করেছিল। ডিরেক্টর মিটিংয়ের কথায় রাজি না হয়ে জানালো খুব জরুরি হলে তার অধস্তন একজন কথা বলতে পারে। পদমর্যাদা, ক্ষমতা নিয়ে আসে গগনচুম্বী অহংকার। সিডনি প্রচণ্ড চটে গেল, কিন্তু এখন মিটিং বাতিল করা মুশকিল। নিজেই বলেছিল খুব জরুরি আলোচনা আছে এবং কোনো এজেন্ডা পাঠায়নি। যখন হঠাৎ কোনো বড় আকারের সমস্যার উদয় হয় তখনই এভাবে মিটিংয়ে ডাকা হয়। ডেপুটি ডিরেক্টরের নাম ইটজ্যাক এপস্টাইন। মোসাদের এখনকার বেশিরভাগ কর্মকর্তাদের মতন এও সেনাবাহিনীতে ছিল। যদিও 50 ঊর্ধ্ব মাঝারি উচ্চতার হাসিমুখ মানুষটাকে দেখলে কেউ সে কথা আন্দাজ করতে পারবে না। এই লোকটি যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গুপ্তচর সংস্থার দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী সেটা বোঝা আরই অসম্ভব। ভিডিও কনফারেন্স শুরু হতে সিডনি সরাসরি কাজের কথায় আসে। রুগ এবং স্পাইডারের বিষয়ে কথা বলছি। 2020 সালের মে মাসে বিভিন্ন সিক্রেট সার্ভিসের যে বোঝাপড়া হয়েছিল ওদের ধ্বংস করার জন্য, তাতে ইন্ডিয়ার র আর রাশিয়ার এসভিআরকে ডাকার সিদ্ধান্ত কে নিয়েছিল? তোমাদের এজেন্সির ড্যানিয়েল অ্যারন নামে একজন নেতৃত্ব দিয়েছিল পুরো অপারেশনটার। তুমি আগে সিআইএ এর হেডকে কেন ফোন করলে না? এই মিটিংয়ে সিআইএ এর কার্ক প্যাট্রিক ছিল, তাছাড়া ইউএস নেভিরও সাহায্য নেওয়া হয়েছিল। তোমার কি মনে হয় একেবারে সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া এই মাপের কোনো অপারেশন সম্ভব? ইটজ্যাক এপস্টাইন সিডনির দুর্বল জায়গাতেই প্রথম আঘাত দিল। সিআইএ এই বিষয় নিয়ে এনএসের সঙ্গে কোনো আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে। খোদ সিআইএর ডিরেক্টর জিনা হ্যাসপেল নিজে ডিফেন্স সেক্রেটারির অনুমোদন নিয়েছে। উইলসার জানিয়েছে তাকে। জিনা হ্যাসপেল সব ব্যাপারে এনএসের নাক গলানো পছন্দ করে না। নিজের বক্তব্য কিছুটা নরম করে সিডনি বলল, দেখো, কিছু কিছু বিষয় এই ইন্ডিয়ার মতো দেশের না জানাই ভালো। ওদের সঙ্গে এত ইন্টেলিজেন্স শেয়ার করার কোনো দরকার ছিল কি?
তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে মৃতদেহের ভেতরে জীবাণু পাঠানোর ব্যাপারটা প্রথম মাথায় আসে একজন ইন্ডিয়ান সিক্রেট সার্ভিস এজেন্টের। পুরো অপারেশনে তার অবদান সবচেয়ে বেশি। সিডনি তাচ্ছিল্যের ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলল, ওটা সম্পূর্ণ কাকতালীয় বলা যায়। ওই ইন্ডিয়ান লোকটির মৃতদেহ যদি সমুদ্রে না ফেলে রোগের লোকেরা জ্বালিয়ে দিত, তাহলে কি ওরা জানতে পারত? এর মধ্যে ওদের কৃতিত্ব কোথায়? আর বেইরুটের অপারেশনটা? তুমি তো জানো যে লেবাননে আমাদের বা তোমাদের কাজ করাটা খুব সহজ নয়, শত্রু দেশই বলা চলে। ইন্ডিয়ান আর রাশিয়ানরা যত সহজে ওখানে খবর জোগাড় করেছে, সেটা আমাদের লোকেদের জন্য সহজ ছিল না। সবচেয়ে বড় কথা, ওদের কাঁধের ওপরে বন্দুকটা রেখে কাজটা হয়ে গেল। তোমার অসুবিধাটা কোথায়? এরপর কথাবার্তা আর বিশেষ এগোয় না। অত্যন্ত বিরক্ত ও হতাশ হয়ে সিডনি মিটিং শেষ করল। ইটঝ্যাক এপেস্টাইন মোসাদে যোগ দেবার আগে ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ আমানের উচ্চ পদে ছিল। প্রথম জীবনে সে সাইমন উইজেনথেলের নাৎসি শিকারী দলের সক্রিয় সদস্য ছিল। লোকটি মনে প্রাণে নাৎসিদেরই শুধু ঘৃণা করে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা নাৎসি যুদ্ধাপরাধীদের পালিয়ে যেতে সাহায্য করেছিল বলে সন্দেহ করা হয়, তাদেরও ঘৃণা করে। তার দৃঢ় বিশ্বাস এদের মধ্যে ভ্যাটিকান ছিল এবং ইংল্যান্ড ও আমেরিকার গুপ্তচর সংস্থাগুলিও ছিল। আমেরিকার সব ব্যাপারে খবরদারি তার একেবারেই পছন্দ নয়, ডিরেক্টর ডেভিড বার্নিও নয়। গোপন তথ্য বিনিময়ের চুক্তি থাকলেও ওরা জানে আমেরিকা অনেক তথ্যই চেপে যায়, কাজেই ওরাও সবকিছু জানায় না। কূটনৈতিক জগতে দুই দেশের তথাকথিত সুসম্পর্ক অনেকটাই কাগজে কলম, কেউ কারোকে বিশ্বাস করে না। এনএসএর ডেপুটি ডিরেক্টরের উষ্মার কারণ কি শুধু ভারত এবং রাশিয়াকে তথ্য দেওয়ার জন্য, নাকি আরও গভীর কোনো কারণ আছে? এপেস্টাইন জানে আমেরিকার অসীম ক্ষমতাশালী গোয়েন্দা দফতরগুলির মধ্যে যথেষ্ট রেষারেষি আছে। অনেক বিষয়তেই তারা প্রায় স্বয়ংশাসিত সংস্থার মতন সিদ্ধান্ত নেয়। অনেকেরই সন্দেহ সরকার নয়, এদের অন্য কোনো অদৃশ্য নিয়ন্ত্রক আছে। এপেস্টাইন তার বসের সঙ্গে মিটিংয়ের ব্যাপারে আলোচনা করতে ডিরেক্টর তার সঙ্গে একমত হল। ঠিক হলো এই বিষয়ে একটু খোঁজ খবর করতে হবে। দুদিন পর এপেস্টাইন তার ডিরেক্টর ডেভিড বার্নের কাছে তার প্রাথমিক অনুসন্ধানের রিপোর্ট জমা দিল, যার সার হল: প্রথম, বেইরুট অপারেশনের সাফল্যের সর্বোচ্চ কৃতিত্ব যায় রয়ের সেই এজেন্ট অনিমেষ দাস। কিন্তু সে অদ্ভুতভাবে কোকেন চোরাচালানের কেসে জড়িয়ে এখন এমিরেট পুলিশের চোখে পলাতক অপরাধী। আমির শাহিতে রয়ের স্টেশন চিফ সুরিন্দর খান্না হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। যদিও লক্ষণ সব ছিল হৃদরোগের, কিন্তু জানা গেছে কোনো অজানা বিষ প্রয়োগ করা হয়েছিল তার শরীরে। দাসের গ্রেফতার হওয়া এবং খান্নার হঠাৎ অসুস্থতা প্রায় একই সময়ে ঘটে, যেটা নিশ্চিতভাবে কাকতালীয় নয়। সংযুক্ত আরব আমিরাতে এখন ভারতীয় দূতাবাসে রয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব নিয়ে আসার পরেই দাসকে রোগ এমপ্লয় ঘোষণা করে তার কূটনৈতিক সুরক্ষা তুলে নিয়েছে। জানা গিয়েছে দাস এখন দিল্লিতে আছে। কিভাবে দুবাই পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে সে ভারতে পৌঁছল তা পরিষ্কার নয়। এখন তাকে সম্ভবত কোনো প্রতিবেশী দেশে কম গুরুত্বপূর্ণ দায়িত্বের কাজে পাঠিয়ে দেওয়া হবে। দাসের সঙ্গে রাশিয়ান যে এজেন্ট দুজন ছিল, তাদের একজন কিছুদিন হলো নিখোঁজ। সম্ভবত সে এখন আমেরিকায়। অপরজনকে মস্কোতে চিকিৎসার পর ঢাকার দূতাবাসে কম দায়িত্বের কাজ দিয়ে পাঠানো হয়েছে। মস্কোতে এই এজেন্টের উপরে সশস্ত্র সন্ত্রাসীরা একবার হামলা চালিয়েছে। ভারতীয় এবং রুশ এজেন্ট দুজনেই এখন দিল্লিতে এবং দুজনের মধ্যে যোগাযোগ আছে। আশ্চর্যের ব্যাপার, এই দুজনকে যারা টার্গেট করেছে তাদের পরিচয় জানা যাচ্ছে না। দ্য স্পাইডার হওয়া সম্ভব, তাদের জাল চতুর্দিকে ছড়ানো, কারণ বেইরুট বিস্ফোরণে তাদের বড় রকমের ক্ষতি হয়েছে, যেটা কাটিয়ে উঠতে ওদের সময় লাগবে। তা যাই হোক, তাদের সম্পর্কে খোঁজ খবর করার জন্য সম্ভবত দাস এবং সাশাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আর ঠিক সেই কারণেই তার ধারণা তাদের আরও গভীরে যেতে হবে এই জীবাণু সংক্রমণ দিয়ে অন্তর্ঘাতের বিষয়ে। ডিরেক্টর রিপোর্ট পড়ে বললেন, ইন্টারেস্টিং। ওই ভারতীয় এজেন্ট কি সত্যি মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল? তোমার কি মনে হয় ওই এজেন্টের রেকর্ড কিরকম ছিল? খুবই ভালো, কাজের লোক বলে যথেষ্ট সুনাম ছিল।
রুগ আর স্পাইডারের পুরো ষড়যন্ত্রটা ওর জন্যই ধরা পড়ে। আমি যতদূর খবর পেয়েছি ওকে ফাঁসানো হয়েছে। কারা এটা করতে পারে বলে মনে হয়? স্পাইডার শুধুমাত্র নিওনাসি সংগঠন ভাবলে ভুল হবে। ওদের অঢেল অর্থের যোগান কারা দিচ্ছে ফেটে জানা দরকার। সবচেয়ে বড় ধাঁধা হলো ওরা স্মল পক্স বা প্লেগের জীবাণু কোথা থেকে পেল। তাছাড়া ওইসব জীবাণু ছড়ানোর জন্য যে প্রযুক্তি ওরা ব্যবহার করেছিল সে শুধুই যেসব দেশ জীবাণু যুদ্ধ নিয়ে গবেষণা চালাচ্ছে মাত্র তাদের কাছে থাকা সম্ভব। আমরা ছাড়া শুধুমাত্র রাশিয়ান এবং আমেরিকানদের কাছে এই প্রযুক্তি আছে। আমাদের বাদ দিলে ওই দুই দেশকে সন্দেহ করতে হয়। যদিও আমার সন্দেহের পাল্লা পশ্চিম দিকে বেশি ঝুঁকে আছে। ডিরেক্টর কিছুই বললেন না। আবার এপেস্টাইন বললেন, কোভিড ভ্যাকসিন বিক্রি করে আমেরিকার ইউরোপের ওষুধ কোম্পানিগুলি কত লাভ করেছে জানো তো? $150 বিলিয়ন বেশি। অন্য লাভও হয়েছে। যত রোগী মারা গেছে তার শতকরা 80% ওপরে ষাটোত্তীর্ণ। বয়স্ক রিটায়ার্ড মানুষেরা সরকারের কাছে বোঝা। পেনশন, সোশ্যাল সিকিউরিটি, ইন্স্যুরেন্স চলে গেলে সরকারের লাভ। আমরা জানি কোভিডের ভাইরাস ল্যাবরেটরিতে তৈরি এবং ইচ্ছে করে সারা বিশ্বে ছড়ানো হয়েছে। যারা এই কাজ করেছে স্পাইডার আর এই রোগ কি তাদেরই তৈরি? এসব কাজে আমাদের বন্ধুরা সিদ্ধহস্ত। তালিবান, কন্ট্রারেবলস, সব তো তাদের সৃষ্টি। পূর্ব এশিয়ার মাদক ব্যবসাতেও তো তাদের মদত ছিল। ডিরেক্টরের মুখে একটা বাঁকা হাসি দেখা গেল। হ্যাঁ, বন্ধুই বটে। যাকে ড্যানিয়েল অ্যারনকে ডেকে পাঠাও হেড অফিসে যত তাড়াতাড়ি সম্ভব। ওকে? সুরিন্দর খান্নাকে দেখে বেশ সুস্থ লাগলো অনিমেষের। যেমন শুনেছিল সেরকম কোনো অসুস্থতা বা দুর্বলতার ছাপ নেই শরীরে বা হাঁটা চলায়। খান্না সাহেব প্রথমেই দরজা বন্ধ করে দিতে বললেন অনিমেষকে। সৌভাগ্যবশত গেস্ট হাউসে সেদিন অনিমেষই একমাত্র অতিথি। দোতলার বাদিকে 3টে ঘর এবং 3 তলার 2টো ঘর খালি। কর্মচারীরা সব নিচে যে যার কাজে ব্যস্ত। অনিমেষ সংক্ষেপে তার অভিজ্ঞতা জানালো তার প্রাক্তন বসকে। খান্না ধৈর্য ধরে সমস্তটা শুনলেন, প্রশ্ন করলেন মাঝে মাঝে। অনিমেষ একটু হতাশার সুরে বলল, স্যার, কি সব হয়ে গেল? আমি যে কিভাবে ফাঁদে পড়ে গেলাম দুবাইয়ে। আমার ক্যারিয়ারটা বোধহয় নষ্ট হয়ে গেল। না না, তোমার একার ভুল না, ভুল আমারও হয়েছিল। প্রতিপক্ষের শক্তিকে আমি কম মনে করেছিলাম। আমরা ধরে নিয়েছিলাম ওই মেয়েটা প্রতিবেশী দেশের সিক্রেট সার্ভিসের নিচের তলার কর্মী। হানি ট্র্যাপের টোপ হিসাবে ওকে পাঠানো হয়েছে। হ্যাঁ, সে ধারণা ভুল ছিল তা তো বোঝাই যাচ্ছে। কিন্তু সেদিন অদ্ভুতভাবে আমার বোধ বুদ্ধি ঠিক কাজ করছিল না। নয়তো ওর হাতের প্যাকেটটা আমার আগেই লক্ষ্য করা উচিত ছিল। আচ্ছা, তুমি কিছু খেয়েছিলে ওই মেয়েটা আসার আগে? না তো, আমি কিছুই অর্ডার করিনি। ওয়েটার এসে জিজ্ঞেস করতে ওকে বললাম আর একজন অতিথি আসছে, তারপর অর্ডার দেব। হ্যাঁ, ঠান্ডা জল খেয়েছিলাম 8 বোতল, মিনারেল ওয়াটার। ওর মধ্যেই ওষুধ মেশানো ছিল, সম্ভবত স্কোপোলামিন। সেই জন্যই তোমার মাথা কাজ করছিল না। তবে এমনিতেও তুমি বিশেষ কিছু করতে পারতে বলে মনে হয় না, কারণ যারা এত কাণ্ড করেছে তাদের ক্ষমতা আন্দাজ করতে পারছো তো? দুবাই পুলিশের মাদক নিয়ন্ত্রণ বিভাগ তাদের কথা শুনে তোমাকে তাদের হাতে তুলে দিয়েছে। শারজাহ বন্দরের কন্টেইনার টার্মিনালের পাশেই ছোট্ট একটা অস্থায়ী কয়েদখানা তৈরি করেছে তোমাকে রাখার জন্য, সবার দৃষ্টি এড়িয়ে। বুঝতে পারছো কিছু? এ আমাদের পাশের দেশের ইন্টার সার্ভিসের কর্ম নয়। পাকিস্তানিরা নাশকতামূলক কাজকর্ম ভালো পারে, এত সূক্ষ্ম কাজ ওদের দ্বারা সম্ভব না। তাছাড়া তুমি স্পাইডার বা রোগ নিয়ে খোঁজ খবর করছো, ওরা জানবে কি করে? আর জানলেও বা তাতে ওদের কি যায় আসে? তাহলে আমি যা ভাবছি আপনিও কি তাই মনে করেন?
স্পাইডারের পেছনে বড় কোনো পরাশক্তির সহায়তা আছে। যে আমাকে ভয় দেখিয়েছিল নিজের নাম বলেছিল পল। আসল নাম না হলেও লোকটা আমেরিকান বলেই মনে হলো। তাছাড়া এত ক্ষমতা ওরা ছাড়া আর কাদের থাকবে? এই সব আলোচনা অবশ্যই তুমি আর কারোর সঙ্গে করবে না, সাশার সঙ্গে তো নয়। কাকে বিশ্বাস করা যায় আর কাকে সন্দেহ করা উচিত সে বিষয়টা এখন বেশ গোলমেলে। স্যার, অফিস থেকে বেরোনোর সময় আমার হাতে একটা ছোট্ট চিরকুট ধরিয়ে গেল একজন অচেনা লোক। তাতে লেখা, আমি জানি, আমি পাঠিয়েছিলাম ওটা, যাতে তুমি আর কারোর সঙ্গে তোমার সন্দেহগুলো নিয়ে আলোচনা না করো। হ্যাঁ, আমি ভাবলাম আমাকে যারা কিডন্যাপ করেছিল আমাদের সিক্রেট সার্ভিসের মধ্যেও তাদের লোক আছে কিনা। খুব নিশ্চিন্ত হইও না, যারা তোমাকে ফাঁদে ফেলেছিল তাদের পক্ষে অনেক কিছুই সম্ভব। আমাদের দেশে বিশ্বাসঘাতক নেই এমনটা ভাবার কোনো কারণ নেই, বরং উল্টোটাই। ভারতবর্ষের ইতিহাস জুড়ে বিশ্বাসঘাতকতার ঘটনা আছে প্রাচীনকাল থেকে। না হলে এত শতাব্দী ধরে কি আর আমাদের বিদেশিদের দাসত্ব করতে হতো? সে জানি স্যার। আমি আর একটা কথা ভাবছি। আমি ব্যক্তিগতভাবে রোগ আর স্পাইডার নিয়ে যা খোঁজ খবর করেছিলাম তা আমার ল্যাপটপের মাধ্যমে বলেছিলাম শুধু আপনাকে। এই পল নামের লোকটা বা তার পিছনে যারা আছে তারা কিভাবে জানলো? আমাদের আবুধাবির দূতাবাসে কি ওদের লোক আছে, নাকি অত্যাধুনিক কোনো আড়ি পাতার যন্ত্রের সাহায্যে ওরা আমাদের সব গোপন কথা জানতে পারছে? খান্না চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, এর উত্তর তো আমিও খুঁজছি দাস, আরো অনেক প্রশ্ন আছে। যাই হোক, এখন আমি যাই। আর হ্যাঁ, আমি এখন ছুটিতে আছি, সিক লিভ। শারীরিক অসুস্থতার জন্য হয়তো আমাকে দেশের বাইরে আর পাঠানো নাও হতে পারে। সেক্ষেত্রে ছুটি শেষ হওয়ার পর আমাকে কি দায়িত্ব দেওয়া হবে জানি না। আমি আর এখানে এসে তোমার সঙ্গে দেখা করব না, কারণ এই গেস্ট হাউসে আসা যাওয়ার ওপর বহু অদৃশ্য চোখ লক্ষ্য রাখছে। পরে আমি সময় মতো ঠিক যোগাযোগ করে নেব তোমার সঙ্গে। ভারতের বেশিরভাগ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক অম্লমধুর বলা যায়, পশ্চিমে পাকিস্তান ছাড়া। পাকিস্তানের সঙ্গে খোলাখুলি শত্রুতার সম্পর্কে কোনোদিন উন্নতি হবার সম্ভাবনা নেই। বিশ্ব রাজনীতিতে এরকম দুই প্রতিবেশীর শত্রুতা অনেক দেশের ক্ষেত্রেই দেখা যায়, যেমন আর্মেনিয়া আজারবাইজান, রাশিয়া ইউক্রেন, ইরাক ইরান, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া, চীন তাইওয়ান। তালিকাটি দীর্ঘ, কিন্তু অনেক সময় তথাকথিত বন্ধু প্রতিবেশী দেশও শত্রু দেশের অন্তর্ঘাতকমূলক কাজকর্মের ঘাঁটি হয়ে দাঁড়ায়। আপাতত অফিসে বসে নেপাল সংক্রান্ত নথিপত্র ঘেঁটে পড়াশোনা করাই অনিমেষের কাজ। ওকে যত কাগজপত্র দেওয়া হয়েছে তার মধ্যে বেশ কিছু ফাইল ক্লাসিফাইড ছাপ মারা, অর্থাৎ তথ্যগুলো সাধারণ মানুষের জানার কথা নয়। বাকি অনেক কিছুই ইন্টারনেটে খুঁজলে পাওয়া যায়, তবে এত খুঁটিনাটি নয়। 1999-এর 24শে ডিসেম্বর ইন্ডিয়ার এয়ারলাইন্সের যে বিমান পাকিস্তানি সন্ত্রাসবাদীরা হাইজ্যাক করেছিল তা সবারই জানা তথ্য। এ নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে যা সাধারণ মানুষের অজানা তা হলো সেই সময়ে নেপালে পাকিস্তানি গুপ্তচর সংস্থা এবং তাদের সহায়ক দাউদ ইব্রাহিমের দলবলের অবাধ ভারতবিরোধী কর্মকাণ্ড। দাউদ তখন সক্রিয়ভাবে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করছে। নেপালের সঙ্গে দীর্ঘ এবং সদৃশ্য সীমানার সুযোগ নিয়ে ভারতে আসছে মাদক, জাল ভারতীয় মুদ্রা এবং সোনা। সে সময় দাউদের এক সহযোগী মির্জা দিলশাদ বেগ ভারতের গোয়েন্দা সংস্থাগুলির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। দিলশাদ বেগ নেপালের সংখ্যালঘুদের নেতা ছিল এবং সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। তার রাজনৈতিক ক্ষমতার সুযোগ নিয়ে সে নেপালে দাউদের ডান হাত হয়ে ওঠে। আইএসআইকে সে সাহায্য করত। 1998 সালে তাকে কয়েকজন বন্দুকধারী তার বাড়ির সামনে গুলি করে মারে। দিলশাদের শত্রুর অভাব ছিল না। দিলশাদের হত্যার পরেও নেপালে আইএসআইয়ের তৎপরতায় ভাঁটা পড়েনি। 1 বছর পর প্লেন হাইজ্যাকের ঘটনা তার প্রমাণ। ত্রিভুবন বিমানবন্দরে সুরক্ষাকর্মীদের নজর এড়িয়ে 5 জন সশস্ত্র ছিনতাইকারী যাত্রী সেজে বিমানে ওঠা প্রমাণ করে আইএসআই সে সময় কতটা সক্রিয় ছিল নেপালে।
হাইজ্যাকের ঘটনার পর ভারতের চাপে নেপাল তাদের দেশের মাটি থেকে ভারত বিরোধী কাজকর্ম বন্ধ করার একটা প্রচেষ্টা চালায়। তবে তাদের নিজেদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে সে প্রয়াস খুব একটা ফলপ্রসূ হয়নি। আইএসআই নেপাল এবং বাংলাদেশকে বেছে নিয়েছিল ভৌগোলিক সুবিধার জন্য। দুই দেশের সঙ্গেই ভারতের বিস্তীর্ণ সীমান্ত, যা বহু জায়গায় অরক্ষিত। সীমান্ত রক্ষীদের দৃষ্টি এড়িয়ে অনুপ্রবেশের জন্য এবং অস্ত্র, মাদক ইত্যাদি পাচার করার জন্য খুবই সুবিধাজনক অবস্থা। দিলসাদ বেগ ছাড়াও আরেকজন নেপালি নাগরিক দাউদের মাধ্যমে আইএসআইয়ে কাজ করছিল। তবে দিলশাদের মতন বাহুবলী ছিল না। জামিম শাহ নামক সপ্রতিভ স্মার্ট তরুণ নেপালে প্রথম কেবল টিভি নেটওয়ার্ক চালু করে। তারপর 2টি খবরের কাগজ ও একটি টেলিভিশন চ্যানেলও শুরু করে এই আধা নেপালি আধা কাশ্মীরি সুদর্শন যুবক। সচ্ছল পরিবারের সন্তান হলেও এত ধনী ছিল না যে এরকম বড় আকারের ব্যবসা শুরু করতে পারে। তার হঠাৎ পাওয়া সম্পদের উৎস নিয়ে অনেকে কৌতূহলী হলেও তা নিয়ে কোনো তদন্ত হয়নি। তবে 2000 সালে নেপাল সরকার তার চ্যানেল বন্ধ করে দেয় বকেয়া কর পরিশোধ না করার জন্য। মূলত তার চ্যানেল ও সংবাদপত্র দুটির কাজ ছিল নেপালে ভারত বিরোধী প্রচার চালানো। তার চ্যানেল থেকে একবার মিথ্যে খবর প্রচারের জন্য নেপালে ভারত বিরোধী দাঙ্গাও শুরু হয়। এই সব কাজের সঙ্গে ভারতে জাল টাকা পাচার করাও তার মাধ্যমে চলত। এই সব নিখুঁত জাল নোট ছাপা হতো পাকিস্তানে। যেহেতু নেপালে ভারতীয় মুদ্রা লেনদেনে কোনো বাধা নেই, সহজেই নেপাল হয়ে এসব নোট আসছিল রক্সোল, জয়নগর, যোগবানী, নেপালগঞ্জ, কাঁকড়াভিটা ইত্যাদি সীমান্ত শহরগুলিতে এবং সেখান থেকে ছড়িয়ে যাচ্ছিল সারা দেশে। এই কাজে তার সহযোগী বেশ কিছু ভারতীয় লোকও ছিল। নেপাল তারাইয়ের একজন মারোয়াড়ি ব্যবসায়ী ছিল তার ডান হাত। 2010 সাল পর্যন্ত প্রায় বিনা বাধায় এইসব কার্যকলাপ চালিয়ে জামিম শাহর আত্মবিশ্বাস উঠেছিল তুঙ্গে। বেপরোয়াভাবে তার কার্যকলাপ বাড়িয়ে চলেছিল সে। জামিম থাকত কাঠমান্ডুর অভিজাত পাড়ায়। ওঠা বসা ছিল সে দেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষদের সঙ্গে। রোজ সকালে এক 5 তারা হোটেলের জিমে যেত তার সুঠাম শরীরকে মেদবিহীন রাখতে। 7ই ফেব্রুয়ারি 2010 সকালে নিজের গাড়িতে জিম থেকে বাড়ি ফিরছিল সে। গাড়ি চালাচ্ছিল তার পুরনো বিশ্বাসী ড্রাইভার মথুরা। হালকা ঠান্ডা আবহাওয়ায় গাড়ির কাঁচ নামানো ছিল। ট্রাফিক সিগন্যালে দাঁড়াতে হলো ফরাসি দূতাবাসের ঠিক সামনে। পাশেই একটা স্কুটার এসে দাঁড়ালো। চালক এবং তার পিছনের লোকটা দুজনেই কালো ভাইজার দেওয়া হেলমেট পরা বলে মুখ দেখা যাচ্ছিল না। দুজনেরই গায়ে সস্তা ফোমের কালো জ্যাকেট, যেমনটা কাঠমান্ডুর রাস্তায় শত শত মানুষের শরীরে দেখা যায়। জামিম তাদের দিকে তাকায়নি। সে তখন তার নতুন কেনা সেলফোনটা নিয়ে নাড়াচাড়া করছিল। স্কুটারের পেছনে বসা লোকটা কখন নেমে তার জানলার সামনে এসে দাঁড়িয়েছিল সে লক্ষ্য করেনি। জ্যাকেটের ভিতর থেকে বেরিয়ে এসেছে একটা ছোট্ট 9mm অটোমেটিক। অজানা লোকটার হাতে 2টো গুলি বিঁধল জামিমের মাথায় আর একটা বুকে। তারপর লোকটা খুব ঠান্ডা মাথায় মথুরার পায়ে একটা গুলি করে, সম্ভবত সে যাতে আর গাড়ি চালাতে না পারে তা নিশ্চিত করার জন্য। ব্যস্ত রাস্তায় নানা শব্দের মধ্যে গুলির আওয়াজ আলাদা করে বুঝতে পারেন। এরপর স্কুটারে বসে কাঠমান্ডু শহরে অজস্র অলিগলিতে হারিয়ে যায় 2 আততায়ী। জামিমকে হাসপাতালে নিয়ে যেতে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। 2জন স্কুটার আরোহী হত্যাকারী ধরা পড়েন। জামিম হত্যাকাণ্ডের 1 মাস পরে একইভাবে 2 মোটরসাইকেলে আরোহী ঘাতকের গুলিতে নিহত হয় জনকপুরের মারোয়ারি ব্যবসায়ী, যে ছিল জামিমের সহযোগী। নেপালের রাজনীতিকদের একাংশ চিরকালই ভারত বিদ্বেষী। তারা চায় নেপাল ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা কমিয়ে চীনের হাত ধরুক। কিন্তু স্থল বিশিষ্ট এই দেশের নিকটতম বন্দর হল কলকাতায়, যার ফলে বিদেশ থেকে আমদানি সব ভারী জিনিস কলকাতায় জাহাজ থেকে খালাস হয়ে স্থলপথে নেপালে আসে। এছাড়াও বহু অত্যাবশ্যক পণ্যের জন্য ভারতের ওপর নির্ভর করা ছাড়া উপায় নেই তাদের। চীন থেকে আনার খরচ বেশি। এই ভারত বিরোধী রাজনীতিকদের কেউ কেউ রটনা করেছিল জামিম শাহর হত্যাকাণ্ডের পিছনে রয়ের হাত আছে। কিন্তু 2 মাস পরে কুখ্যাত ডন ছোটে রাজানের এক সহযোগী ভারত নেপালি জানায় তার লোকেরাই খুন করেছে জামিমকে। বহু অমীমাংসিত মামলার মতন এইসব হত্যাকাণ্ডের ফাইলও একসময় কার্যত বন্ধ হয়ে যায়। এরপর ভারত সরকারের চাপে নেপালে 100 টাকার নোটের ওপরে কোনো নোটের লেনদেন বেআইনি ঘোষণা করা হয়, কারণ যে জাল নোটগুলি আসছিল সেগুলো 500 আর 1000 টাকা।
তবে আইএসআইয়ের ভারত বিরোধী কাজকর্ম এইসব বাধার জন্য থেমে গেছে এমনটা মনে করার কোনো কারণ নেই। এখন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে তাদের পরম মিত্র চীন। ফলে এই দুই প্রতিবেশী দেশের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হয় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলিকে। নেপালের কাজকর্মে বাধা পেয়ে আইএসআই বাংলাদেশে তাদের শক্তি বাড়ায়। 2001 সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ হেরে যায় খালেদ জিয়ার নেতৃত্বে বিএনপি আর জামাতের জোটের কাছে। এতে আইএসআইয়ের খুব সুবিধা হয়, কারণ এই জোট খোলাখুলিভাবে ভারত বিদ্বেষী এবং ভিতরে ভিতরে পাকিস্তান সমর্থক। 2001 নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগের কর্মী ও সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণ চালায় এদের দলের লোকজন। বহু মানুষকে হত্যা করা হয়, ধর্ষিতা হয় অসংখ্য নারী। অনিমেষ অভ্যাস মতন পড়তে পড়তে একটা ছোট্ট প্যাডে বিশেষ বিশেষ ঘটনা, নাম, সাল, তারিখ লিখে রাখে। এতে ওর মনে রাখতে সুবিধা হয়। পরে যখন সমস্ত ঘটনা ওর স্মৃতিতে খোদাই হয়ে যায়, তখন ও প্যাডের কাগজগুলো জ্বালিয়ে দেয়। ভারতে ফেরার সপ্তাহখানেক পর একদিন বিকেলে রাজীব সিনহার অফিসে আবার তার ডাক পড়ল। ঘরে ঢুকে দেখল রাজীব সিনহা ছাড়া আরও একজন অপরিচিত মানুষ বসে আছে। রাজীব তাকে বসতে বললেন, কিন্তু অন্য লোকটির সঙ্গে পরিচয় করালেন না। ফোনে 1 কাপ ফিল্টার কফি আর 2 কাপ চা আনতে বলে সরাসরি কাজের কথা এলেন। আচ্ছা দাস, এই সাশা নামের রুশ এজেন্ট যার সঙ্গে তোমার পরিচয় আছে, এর সঙ্গে কি এখনো অন্য কোনো দেশের সিক্রেট সার্ভিসের লোকজনের যোগাযোগ আছে? অনিমেষ একটু অবাক হল। এই প্রথম রাজীব বেইরুট অপারেশন সম্পর্কিত কোনো প্রশ্ন করলেন। মাথা নেড়ে বলল, জানি না স্যার, যদি থাকেও ও আমাকে কিছু বলেনি। আমরা পেশাগত বিষয়ে কোনো আলোচনা করি না। ছোট্ট একটু মিথ্যে কথা বলল অনিমেষ। সাশা একবার ওকে বলেছে যে বেইরুটে ওর যে সহযোগী ছিল সেই অ্যালেক্স নিখোঁজ। তবে রাজীব সিনহার প্রশ্নের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সেটা ঠিকই করো। তবে তোমাকে সাশার সঙ্গে আড্ডা মারার অনুমতি দেওয়ার একটা কারণ হলো, যদি ওর কাছ থেকে কোনো খবর পাও তাহলে তৎক্ষণাৎ আমাকে জানাবে। সে তো অবশ্যই স্যার। ইতিমধ্যে একজন চাপরাশি ঢুকল চা কফির ট্রে নিয়ে। ফিল্টার কফির গন্ধ এলো তার নাকে। এই অপরিচিত ভদ্রলোক বোধহয় দক্ষিণ ভারতীয়, ভাবল অনিমেষ। চাপরাশি চলে যাবার পর রাজীব বললেন, তোমাকে দুবাইয়ে যারা আটকে রেখেছিল তারা কে মনে হয় তোমার? ফিরে আসার পর নিয়ম অনুযায়ী ওর গত কয়েকদিনের অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ লিখে রিপোর্ট পেশ করতে হয়েছিল। কিন্তু আলোচনা যা হয়েছিল বেশিরভাগই কিভাবে ওকে ফাঁদে ফেলা হয়েছিল সে বিষয়। এই প্রথম রাজীব সিনহা তার অপহরণকারীদের বিষয়ে কৌতূহল দেখালেন। হ্যাঁ, অনিমেষ মোটামুটি নিশ্চিত তাকে অপহরণ করা হয়েছিল এবং যারা করেছিল তারা দুবাই পুলিশকে কাজে লাগিয়েছিল। বুঝতে পারছি না স্যার। আমার ওই কন্টেনার বন্দিশালায় যে দুজন লোককে দেখেছি তাদের একজন শ্বেতাঙ্গ, অপরজন কালো। সম্ভবত দুজনেই আমেরিকান। হতে পারে এমিরেটস কোনো প্রাইভেট সিকিউরিটি এজেন্সি ভাড়া করেছে। যেহেতু আমি বিদেশি দূতাবাসের কর্মী, ডিপ্লোম্যাটিক ইউনিটি আছে, সেজন্য নিজেরা সোজাসুজি জড়াতে চাইনি। গুড গেস। এটা হওয়া খুবই সম্ভব। সেজন্যই তোমাকে গায়েব করে দেবার চেষ্টা করেছে। কোনো চিহ্ন না থাকলে কূটনৈতিক জলঘোলা হবে না। তাহলে মাদক সমেত ধরা পড়লে ওদের দেশে। কথাটা শেষ করলেন না সিনহা। অনিমেষ কিছু বলল না। ওপরওয়ালা অফিসার যদি এই রকম অতি সরলীকৃত ব্যাখ্যায় সন্তুষ্ট থাকেন তাহলে কি এসে যায়? দিল্লি থেকে কাঠমান্ডু 2 ঘন্টার উড়ান। মাঝখানে একটা স্যান্ডউইচ আর 1 কাপ চা খাওয়ার সময়টুকু ছাড়া বাকিটা ঘুমিয়ে কাটালো অনিমেষ। এই অভ্যাসটা ওর পেশা ওকে শিখিয়েছে কখন কোন পরিস্থিতিতে পড়তে হবে, পরবর্তী বিশ্রাম বা আহার কখন জুটবে তা যদি অনিশ্চিত হয় তাহলে যখন যেটুকু পাওয়া যায় তার সদ্ব্যবহার করাই যুক্তিযুক্ত। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামবার আগে বিমান সেবিকা এসে যখন তাকে সিট সোজা করার অনুরোধ জানাল, তখন ঘুম ভাঙল অনিমেষের। কাঠমান্ডু উপত্যকার মাঝে অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ বিমানবন্দরে একসময় তার প্লেন নেমে গড়াতে গড়াতে দাঁড়িয়ে গেল। ওপরে মালপত্র রাখার জায়গা থেকে নিজের ব্যাকপ্যাকটা নিয়ে ধীরে সুস্থে নামল অনিমেষ। নতুন পাসপোর্টে যার নাম রাকেশ চৌধুরী। ইমিগ্রেশনে সময় লাগল না বিশেষ, একটা স্ট্যাম্প মেরে ছেড়ে দিল। অনিমেষে শুধু একটা বড় সুটকেস চেক ইন করা ছিল,
মালপত্র আসার কনভেয়ার বেল্টের সামনে তিল ধরানোর জায়গা নেই। ওর ফ্লাইটের ঠিক আগেই এয়ার আরেবিয়ার একটা বিমান এসে পৌঁছেছে। প্রায় আধ ঘন্টা পর নিজের সুটকেস হাতে পেল অনিমেষ। কাস্টমস ওর দিকে ঘুরেও তাকালো না। তারা তখন আরব দেশ থেকে আসা শ্রমিকদের বড় বড় মালপত্র তল্লাশি করতে ব্যস্ত। বাইরে এসে একটু ঠান্ডা বোধ হতে জ্যাকেটের চেনটা গলা পর্যন্ত টেনে বন্ধ করে নিল। একজনের ওকে নিতে আসার কথা। এদিক ওদিক তাকিয়ে দেখা গেল রাকেশ চৌধুরী লেখা একটা বোর্ড নিয়ে একজন দাঁড়িয়ে আছে। লোকটার মুখ দেখে নেপালি বলেই মনে হলো। খুব একটা লম্বা নয়, চামড়ার জ্যাকেট আর জিন্স পরে আছে, মাথায় একটা গাঢ় নীল রঙের বেসবল ক্যাপ। লোকটা নিজের পরিচয় দিল, নাম কেদার শ্রেষ্ঠা, এভারেস্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার। হাসি খুশি চটপটা লোক। অন্য সব গাড়ির ভিড় ঠেলে কোম্পানির নাম লেখা মিনিভ্যান এসে পৌঁছতে লাগলো আরও 20 মিনিট। তার মধ্যে কেদার গল্প জুড়ে দিল চৌধুরী সাহেবের সঙ্গে। হাসতে হাসতে জানালো ম্যানেজার হলেও তাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অনেক কিছুই করতে হয়। কোম্পানির কাজকর্ম দেখেন জেনারেল ম্যানেজার, নাম অমর সিং চৌহান। অমর সিং ভারতীয়, তবে নেপালে আছেন প্রায় 10 বছর। এভারেস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের দুজন মালিক, একজনের নাম সুরেন্দ্র প্রধান, অপরজন হিতেশ গোরখালি। দুজনেরই আরও অনেক ব্যবসা আছে, যার জন্য জিএম সাহেবই কার্যত কোম্পানির হর্তাকর্তা। এই কোম্পানিতে তার কিছু শেয়ারও আছে। এই সবই অনিমেষের জানা। তবুও সময় কাটানোর জন্য কেদারের বকবক শুনে গেল স্মিত মুখে। অমর সিং চৌহান একমাত্র ওর আসল পরিচয় জানে। লোকটি আগে ভারতীয় সেনাবাহিনীতে ছিল। কখনো কখনো ওর সাহায্য নেয়। বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে বাঁ দিকে ঘুরল গাড়ি। রাস্তায় একটু নিচের দিকে নেমে গেছে। অফিস টাইমের ভিড়ের জন্য গাড়ির গতি মন্থর। রাস্তার বাঁ দিকে বিমানবন্দরের এলাকা। রানওয়েতে বিমান নামছে দেখা যায়। বড় বিমান ছাড়াও এই বিমানবন্দরে অনবরত ছোট ছোট বিমানের আসা যাওয়া লেগেই থাকে। নেপালে বহু দুর্গম জায়গায় ছোট ছোট এয়ারপোর্ট আছে, যেখানে এই 18 কি 24 সিটের উড়োজাহাজই শুধু নামতে পারে। রাস্তার ডান দিকে ছোট বড় হোটেল, মোমের দোকান, স্কুটার, মোটরসাইকেলের শোরুম। কিছু দূর যাবার পর একটা তেমাথা থেকে তাদের গাড়ি ডান দিকে ঘুরল। কেদার জানালো এই জায়গাটার নাম 3 কোণে। অগন্তি মোটরসাইকেল, অটোরিকশা আর ছোট বড় গাড়ির ভিড় ঠেলে প্রায় 40 মিনিট পর একটা সুদৃশ্য হোটেলের সামনে এসে গাড়ি দাঁড়ালো। কেদার বলল এই হোটেলের মালিক তাদের কোম্পানির ডিরেক্টরি, তাই যতদিন না চৌধুরী সাহেবের বাসস্থান ঠিক হচ্ছে এখানেই তার থাকার ব্যবস্থা হয়েছে। হোটেলের বাইরেটা খুব ঝলমলে হলেও ঘর বেশ ছোট। অবশ্য একা মানুষ, বড় ঘরের তার প্রয়োজনও নেই। কেদার সঙ্গে এসে সব দেখে নিল ঠিকঠাক আছে কিনা। হোটেলের কর্মীরা খুবই ভদ্র। অনিমেষের এখন মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় বড় বড় চুল একটা ছোট্ট পনিটেল করে বাঁধা, ছোট কালো ফ্রেমের চশমা। খুব ঘনিষ্ঠ লোকের পক্ষেও ওকে চেনা কঠিন। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচে পৌঁছে গেল অনিমেষ। লবিতে তখন কয়েকজন শ্বেতাঙ্গ অতিথি মালপত্র নিয়ে বিমানবন্দর থেকে এসে পৌঁছেছে। তাদের পাশ কাটিয়ে ওরা দুজন বেরিয়ে গাড়িতে বসল। হোটেল থেকে অফিস বেশি দূরে নয়, 15 মিনিটের মধ্যে পৌঁছে গেল ওরা। রাস্তার উপরেই একটা বড় 4 তলা বাড়ির দেওয়ালে এভারেস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লেখা। একতলায় এভারেস্ট ট্রান্সপোর্ট সার্ভিস। দোতলায় ওঠার আগেই কেদার জানিয়ে দিল দুটোরই মালিকানা এক। গোটা বাড়িটা ওদেরই। 3 তলায় 3 ঘরের একটা ফ্ল্যাটে চৌহান নিজে থাকে। বাড়ির বাকি অংশে মালিকদের অন্য ব্যবস্থা সংক্রান্ত কাজকর্ম হয়। চৌহানের সঙ্গে দেখা করে একটু অবাক হলো অনিমেষ। নাম শুনে এবং প্রাক্তন সেনা অফিসার জেনে যে ছবিটা মনের মধ্যে তৈরি হয়েছিল তার সঙ্গে বিশেষ মিল খুঁজে পেল না। টেবিলের ওপারে একটু ভারী চেহারার, টাক মাথা, সহাস্য মুখের ভদ্রলোকের সঙ্গে বলিউডের এক কমেডিয়ানের খুব মিল। অনিমেষকে সাদর অভ্যর্থনা জানালেন চৌহান। आइए मिस्टर चौधरी, आप ही का इंतजार कर रहे थे। কেদারের অন্য কাজ ছিল, সে বিদায় জানিয়ে চলে গেল। চলুন, লাঞ্চের সময় হয়ে গেছে, আমরা বাইরে কোথাও যাই খেতে। অফিসের কাছেই একটা ছোট্ট রেস্তোরাঁয় গিয়ে বসলো দুজনে। চৌহান জানালো এদের খাবার খুব ভালো এবং দাম খুব একটা বেশি নয়। খেতে খেতে চৌহান ফিসফিস করে বলল, আপনার গোপন দায়িত্ব আছে আমি জানি। এই কোম্পানিতে আপনার কাজ জনসংযোগ করা, কাজে বিভিন্ন জায়গায় ঘোরা, লোকজনের সঙ্গে পরিচিত হওয়া আপনার কাজের অঙ্গ।
তাই আপনার আসল দায়িত্ব পালন করতে অসুবিধা হবে না। বাকিটা আমি ম্যানেজ করে নেব। You know, I'm an ex-army man, so it's my duty to serve my country. আপনাকে আমি সব ব্যাপারে সাহায্য করব। খাওয়া শেষ হবার ঠিক আগে রেস্তোরাঁর দরজা ঠেলে দুজন বিদেশি পর্যটক ঢুকল। একজনের চেহারা চেনা মনে হলো অনিমেষের। এ কি তার হোটেলে উঠেছে? তার পৌঁছানোর পরেই যে দলটা এলো তার মধ্যে সম্ভবত ছিল এই শ্বেতাঙ্গ লোকটা। ব্যাপারটা সম্পূর্ণ কাকতালীয় হতে পারে, তবু একটু সতর্ক হলো অনিমেষ। নেপাল ভারত আর চীনের মধ্যবর্তী দেশ। পশ্চিমা গুপ্তচরদের কাছে এ দেশের অনেক গুরুত্ব। বহু এনজিও এখানে কাজ করে, তাদের কর্মীদের অনেকেই আসলে গুপ্তচর। অফিসের 2 কিলোমিটার দূরে একটা 2 কামরার আসবাবপত্র সমেত বাড়ি ঠিক করা ছিল অনিমেষের জন্য। টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে 2 দিন পর হোটেলের থেকে ফ্ল্যাটে চলে এলো অনিমেষ। তার দুবাইয়ের ফ্ল্যাটও ছোট ছিল, কিন্তু তার সঙ্গে এর কোনো তুলনাই হয় না। 3 তলার ফ্ল্যাট, লিফট নেই, লোডশেডিং হয়, যার জন্য স্নান করার সময় গিজার চলবে কিনা তারও নিশ্চয়তা নেই। ইদানিং অবশ্য কাঠমান্ডুতে আধুনিক ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, তবে সেগুলো অফিস থেকে বেশ কিছুটা দূরে বলে আপাতত এখানেই ব্যবস্থা হয়েছে। অফিস থেকে ওকে একটা নেপালের সিম কার্ড দেওয়া হয়েছে। ওর ভারতীয় নাম্বারটা ইন্টারন্যাশনাল রোমিং করা আছে। অফিস থেকে আর দেওয়া হয়েছে একটি মোটর বাইক। কাজের জন্য অফিসের গাড়ি ব্যবহার করা যাবে, তবে কাঠমান্ডুর জঞ্জাট এড়িয়ে যাতায়াত করবার জন্য দ্বিচক্র যানটি বেশ সুবিধাজনক। অনিমেষেরও তাই মনে হলো। তাছাড়া ও মোটর সাইকেল পছন্দ করে। ফ্ল্যাটে চলে আসার পরদিন সকালে দিল্লি অফিস থেকে ফোন এলো। সংক্ষিপ্ত কথাবার্তা সাংকেতিক ভাষাতেই হলো। আজ বেলা 2টোর সময় অফিস থেকে লাঞ্চ খেতে বেরিয়ে অনিমেষকে যেতে হবে দরবার মর্গের কাছে এক জনপ্রিয় ফাস্টফুডের দোকানে। সেখানে গিয়ে সে একটা কোনার টেবিলে বসবে এবং 1 প্লেট চিকেন মোমোর অর্ডার দেবে। 2:15 সময় ওর হ্যান্ডলার, অর্থাৎ যার মাধ্যমে এখানকার কাজকর্মের নির্দেশ আসবে, সে এসে পৌঁছে একটা কোড বলবে। উত্তরে অনিমেষও একটা সংকেত বাক্য বলবে। লাঞ্চ হয়ে গেলে সে অনিমেষকে অন্য কোথাও নিয়ে যাবে এবং এখানকার দায়িত্ব সম্পর্কে অবহিত করবে। হ্যান্ডলারের নাম বা অন্য কোনো পরিচয় সম্পর্কিত কথা জানা গেল না, গোপনীয়তার কারণে এবং এত কম সময়ে বাক্যালাপের জন্য। অনিমেষ বাইক নিয়ে খুঁজে খুঁজে অ্যালিস রেস্তোরাঁয় পৌঁছে গেল 2:05 মিনিটের মধ্যেই। ফুটপাতে বাইকটা রেখে একটা কোনার টেবিলে বসে মোমোর অর্ডার দিল সে। ঠিক 7 মিনিটের মাথায় ধুমায়িত 1 প্লেট মোমো রেখে গেল ওয়েটার, সাথে সস। অন্য লোকটি আসতে আসতে ঠান্ডা হয়ে যাবে ভেবে খেতে শুরু করলো অনিমেষ। ধীরে সুস্থেই খাচ্ছিল। 2:15 সময় বাইরে রাস্তায় গাড়ি চলাচলের আওয়াজ ছাপিয়ে একটা শোরগোল শোনা গেল। রেস্তোরাঁর বেশ কয়েকজন কর্মচারী দৌড়ে বেরিয়ে গেল। কাউন্টারের লোকটাও উঠে দাঁড়িয়ে বাইরের দিকে উঁকি ঝুঁকি দিতে লাগলো। অনিমেষও কৌতূহলী হয়ে উঠে গেল দেখতে। রেস্তোরাঁর ঢোকার জায়গায় বেশ একটা জটল। ঘিরে থাকা লোকজনের ফাঁক দিয়ে মনে হচ্ছে একটা লোক মাটিতে পড়ে আছে। অ্যাক্সিডেন্ট সম্ভবত। কাঠমান্ডুতে প্রচুর যানবাহন, নিয়ন্ত্রণ খুব একটা সুশৃঙ্খল নয়। কিন্তু তার সঙ্গে যে যোগাযোগ করতে আসবে সে কোথায়? আর একটু অপেক্ষা করার সিদ্ধান্ত নিল অনিমেষ। তখন পুলিশ এসে পৌঁছয়নি, তবে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে। অনিমেষ নিজের টেবিলে ফিরে এসে 1 কাপ কফির অর্ডার দিল। পুলিশ আসার পর লোকটাকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যেতে রেস্তোরাঁর কর্মচারীরা যে যার নিজের কাজে লেগে গেল। তবে এই গোলমালে খদ্দেররা অনেকেই চলে গেছে, নতুন লোকও বিশেষ আসেনি। অনিমেষ কফি শেষ করে ঘড়ি দেখল 2:40। আর বসে থাকার মানে হয় না। ওয়েটারকে ডেকে বিল দিতে বলল সে। এখানকার বাফ মোমো টেস্ট করেছেন কি? মেয়ের গলায় নির্ধারিত সংকেত বাক্যটা শুনে চমকে মুখ তুলে তাকালো অনিমেষ। না, তবে পরের শনিবার খাওয়া যেতে পারে বলে মেয়েটির দিকে তাকালো। ওর পক্ষে নির্ধারিত সংকেত এটাই ছিল। জিন্স আর একটা হুডি পরা লম্বা ছিপছিপে একটা মেয়ে দাঁড়িয়ে, মাথার চুল ছোট করে কাটা, প্রসাধন বর্জিত মুখশ্রী সাধারণ, চোখ ঢাকা কালো সানগ্লাস দিয়ে। কোড শুনে হাত বাড়িয়ে দিল। সুধা, সুধা নেগি। প্রাথমিক অপ্রস্তুতের ভাবটা কাটিয়ে অনিমেষ শেক হ্যান্ড করল। রাকেশ চৌধুরী, গ্ল্যাড টু মিট ইউ। উঠে পড়ুন চৌধুরী সাহেব, আমরা অন্য কোথাও গিয়ে কথা বলবো। বিল মিটিয়ে উঠে পড়ল। চলিয়ে কাহা জানা হ্যায়? মোসাদের মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের দায়িত্ব
ড্যানিয়েল অ্যারনের ওপর। লোকটার সঙ্গে হলিউড সিনেমার অদ্ভুত কর্মা দুঃসাহসী বেপরোয়া গুপ্তচরদের মিল শুধুমাত্র এক জায়গায়, সে 6 ফুট লম্বা, কিন্তু শরীরে মাংসপেশির অভাব প্রকট। মাথার অর্ধেকটা জুড়ে টাক, চোখে মোটা ফ্রেমের চশমা। ঈষৎ কুঁজো পশ্চাৎঊর্ধ্ব ড্যানিয়েলকে মোসাদের অন্যতম দক্ষ এজেন্ট বলে কল্পনা করা কঠিন, কিন্তু যারা ওকে চেনে তারা ওর ক্ষুরোধার বুদ্ধি আর গোপন তথ্য সংগ্রহ করার ক্ষমতা সম্পর্কে অবহিত। ইসরায়েলের চরম শত্রু বলে চিহ্নিত বেশ কয়েকজন কুখ্যাত সন্ত্রাসীকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার পেছনে ড্যানিয়েলের হাত ছিল। ড্যানিয়েল বাহরিন থেকে তার কাজকর্ম চালায়। 2020 থেকে বাহরিন এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে। ড্যানিয়েল অবশ্য তার আগে থেকেই বাহরিনে থাকত। এখন ভাবছে দুবাই চলে আসবে কাজের সুবিধার জন্য। ইটজ্যাক এপস্টাইন ড্যানিয়েলকে ঘনিষ্ঠভাবে চেনে। হাতে গোনা যে কজন এজেন্টের উপর ওর সম্পূর্ণ ভরসা আছে, ড্যানিয়েল অ্যারেন তাদের মধ্যে একজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান গেস্টোপারদের হাত থেকে তার পরিবারের অল্প কয়েকজনই পালিয়ে প্রাণ বাঁচাতে পেরেছিল। তারা যতদিন বেঁচে ছিল পরবর্তী প্রজন্মকে মহাযুদ্ধের বিভীষিকার কথা কখনো ভুলতে দেয়নি। রূপকথার গল্প শোনার বদলে তারা বড় হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পের গ্যাস চেম্বারের কথা শুনে। 60 লক্ষ ইহুদির অমানসিক কষ্ট পেয়ে গ্যাস চেম্বারে মৃত্যুর বর্ণনা শুনে। ইটজ্যাকের মতন ড্যানিয়েলেরও ইসরায়েলে তথাকথিত বন্ধুদের বিশ্বাস করে না। সে মনে করে ইহুদিদের যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে। ইটজ্যাকের অফিসে ড্যানিয়েলকে ডাকা হয়েছিল রাত 9টার সময়। ডিরেক্টর বার্নি সশরীরে উপস্থিত না থাকলেও নিজের অফিস থেকে ক্যামেরার মাধ্যমে তাদের কথোপকথন শুনবেন। কাঁটায় কাঁটায় 9টার সময় ডেপুটি ডিরেক্টরের সেক্রেটারি জানালো ড্যানিয়েল অ্যারন এসে গিয়েছে। সংক্ষিপ্ত সম্ভাষণ সেরে যে কারণে ড্যানিয়েলকে ডাকা সেই আলোচনা শুরু করল ইটজ্যাক। বেইরুটের ঘটনার সময় তো তুমি রুগ আর স্পাইডার এই 2 সন্ত্রাসী দলের সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছিলে। বেইরুট বিস্ফোরণে তো রুগের শীর্ষ নেতাদের অন্তত 3 জন মারা গিয়েছে। সেই তুলনায় স্পাইডার দলের তেমন কিছু ক্ষতি হয়নি। তুমি কি মনে করো এই 2 সন্ত্রাসী দলের সম্পর্কে আমাদের আরও সতর্ক থাকা উচিত? অবশ্যই। স্পাইডারের কিছুই হয়নি বেইরুট বিস্ফোরণে। ওদের যে ল্যাবটা ধ্বংস হয়েছিল, আমি নিশ্চিত ওখানে শুধুমাত্র রোগের জীবাণু সংরক্ষণ করা হতো। নতুন জীবাণু তৈরি করা বা সেগুলো সক্রিয় অবস্থায় বিভিন্ন দেশে ছড়ানোর ব্যবস্থা সেসব অন্য কোনো জায়গায় অনেক উন্নত ল্যাবে হতো বলে আমার ধারণা। হতো বলা ভুল হবে, নিশ্চয়ই এখনও কাজ চলছে। স্পাইডারের জাল সারা পৃথিবীতে ছড়ানো, রুগও তাদের ক্ষতি সামলে উঠেছে অনেকটা। আয়েশা ওদের প্রথম সারির নেত্রী ছিল। ওর জায়গা নিয়েছে 2 জন, একজন ইরাকি এবং একজন বাংলাদেশি। বাংলাদেশি? বলো কি? কট্টর আরব দেশগুলো তো ওদের ধর্তব্যের মধ্যেই রাখে না। ওআইসির মিটিংয়ে তো ওদের ডেলিগেটদের বিশেষ কথাই বলতে দেওয়া হয় না। হ্যাঁ, এই লোকটা আরমান রশিদ বাংলাদেশি হলেও ছোট বয়স থেকেই আমেরিকায় ছিল, পড়াশোনা ওখানেই করেছে। ব্রিলিয়ান্ট ছাত্র, ইয়েল এবং স্ট্যানফোর্ডে পড়েছে। বায়োটেকনোলজিতে ডক্টরেট। কিছুদিন ফাইজার কোম্পানিতে রিসার্চ করেছে। এখন তাকে কুয়েতে ওখানকার এক ওষুধ কোম্পানিতে কাজ করে। রোগের নেতাদের সংস্পর্শে এসেছে বছর 5 আগে। তবে ওর পরিবারের সঙ্গে চরমপন্থী ইসলামী গোষ্ঠীর যোগাযোগ আগে থেকেই ছিল। আরমান রশিদের কাকা 1975-এ বাংলাদেশে যে সেনাবিদ্রোহ হয়েছিল তাতে সক্রিয় ভূমিকা নিয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীতে ওর কাকা ছিল একজন কর্নেল। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকারীদের মধ্যেও সেও একজন ছিল। সেই সেনা অভ্যুত্থানের পিছনে তো পাকিস্তান আর আমেরিকার হাত ছিল, যে কারণে হত্যাকারীদের মধ্যে অন্তত 2 জন আমেরিকায় আশ্রয় নিয়েছিল। অবশ্য সরকারিভাবে সে কথা আমেরিকা কোনোদিনও স্বীকার করেনি। তাহলে তুমি বলছো ওই 2 জনের মধ্যে একজন এই আরমান রশিদের কাকা? ঠিক তাই। সেই জন্যই আমাদের পশ্চিমা বন্ধুদের পুরোপুরি বিশ্বাস করা যায় না। যেসব দেশগুলো সন্ত্রাসী তৈরি করে
তাদের অর্থ সাহায্য দেয়, তাদের সঙ্গে ওদের বেশি দহরম মহরম। যারা ওদের কথা শোনে না, শুধু তাদেরই সঙ্গে ওদের শত্রুতা। ড্যানিয়েলের দেওয়া তথ্য ইটজ্যাকের অনেকটাই জানা, তবু উনি এমন ভাব দেখাচ্ছিলেন যেন প্রথমবার শুনলেন এসব। এটা ওর কাজ করার স্টাইল। নিজে কথা কম বলেন, অন্যদের কথা বলতে দেন। ড্যানিয়েলকে এবার স্পষ্ট করে প্রশ্ন করলেন, তুমি কি সন্দেহ করছো ড্যানিয়েল? স্পাইডারের সহায়তা করছে আমেরিকা? একটু চুপ করে থেকে ড্যানিয়েল বলল, বিষয়টা বোধহয় আরো জটিল স্যার। বিষয়টা যে খুব জটিল তা ইটজ্যাকের থেকে বেশি বোধহয় একমাত্র ডিরেক্টর ডেভিন বার্নি বোঝেন। তবু তিনি তার সবচেয়ে দক্ষ ও বিশ্বস্ত সহকারী দৃষ্টিকোণ থেকে সমস্তটা বুঝতে চান। আমেরিকান সিক্রেট সার্ভিসগুলোর মধ্যে অন্তত 2-3টে প্রায় স্বয়ংশাসিত সংস্থা হিসেবে কাজ করে। মানে আমি বলতে চাইছি, সব কাজের জন্য তাদের সরকারের কাছে জবাবদিহি করতে হয় না, তবে তাদের উপরে কোনো এক অদৃশ্য ও অজানা নিয়ন্ত্রক আছে বলে আমার সন্দেহ। সেই পুরনো ইলুমিনাটির গল্প বলছো না তো? নাম যাই হোক, তাদের অদৃশ্য হাতের চিহ্ন তো প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে স্যার। বহু দেশেই তো যুদ্ধবাজ, অসৎ, একনায়ক মানসিকতার লোক রাষ্ট্রপ্রধান হয়ে বসছে। ইটজ্যাক জানেন বহু ইসরায়েলি নাগরিকের মতন ড্যানিয়েল অ্যারন এখনকার কট্টর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পছন্দ করেন। অনেকেই চায় না সবসময় মাথার উপর যুদ্ধের আশঙ্কা নিয়ে বেঁচে থাকতে, কিন্তু এই প্রধানমন্ত্রী ইসরায়েলকে সবসময় সংঘর্ষের মধ্যে রাখতে চায়। তাতে তার নিজের রাজনৈতিক স্বার্থ আছে। শোনো ড্যানিয়েল, এবার আমি তোমাকে যা বলবো সেটা একান্ত গোপনীয়। তোমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে, কিন্তু তার আগে তোমাকে মোসাদ থেকে ইস্তফা দিতে হবে। তুমি কি রাজি হবে? আমি শুনছি স্যার, আপনি বলুন কি করতে হবে আমাকে। আমরা একটা ছোট্ট গুপ্তচর সংস্থা তৈরি করতে চাই, যা সরকারিভাবে মোসাদের আওতায় থাকবে না। আমি আর ডিরেক্টর ছাড়া কেউ জানবে না এর অস্তিত্বের কথা। আমি চাই তুমি এর দায়িত্ব নাও। একটু কষ্ট করেই কাজ করতে হবে, কারণ বাজেট খুব একটা বেশি হবে না এই মুহূর্তে। আমার বাইরের পরিচয় কি থাকবে? উইজেনথাল সেন্টারের প্যারিস অফিসে তোমার কাজ দেওয়া হবে। এনজিও বলে ওরা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে যোগাযোগ রাখে, তাদের কূটনীতিকদের সঙ্গে দেখা করে। ওই রকমই একটা দায়িত্ব তোমাকে দেওয়া হবে, যাতে তোমার কোনো দেশে যেতে অসুবিধা না হয়। বুঝেছ? আমার সঙ্গে আর কে থাকবে? আপাতত একজন। একসঙ্গে যদি মোসাদ থেকে বেশ কিছু লোক ছেড়ে দেয়, তাহলে সেটা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করবে। তুমি এখনই ছাড়বে না। পরের মাসে জর্ডান যাবে তুমি, সেখানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবে। 1 মাস পরে স্বাস্থ্য খারাপের জন্য তুমি চাকরি থেকে অবসরের আবেদন করবে। বুঝেছ? পরবর্তী 15 মিনিট আঁকাবাঁকা গলিপথ ঘুরে ওরা এসে দাঁড়ালো একটা ছোট্ট কিউরিও দোকানের সামনে। এরকম দোকান কাঠমান্ডু শহরে অগুন্তি। হাতে আঁকা হিমালয়ের নৃসিংহদেবের ছবি, ভয়াল দর্শন মুখোশ, তান্ত্রিক আচারের উপকরণ, ছোট বড় বৌদ্ধ দেবদেবীর মূর্তি, এইরকম নানা জিনিসে ভরা দোকানটার কারুকার্য করা কাঠের দরজার সামনে একটা টুলে নেপালি টুপি পরা যে লোকটা বসে আছে, তার মুখে মঙ্গোলীয় ছাপ বিশেষ চোখে পড়ল না অনিমেষের। সরু রাস্তার ধারে মোটর বাইকটা রেখে দোকানে ঢোকার সময় সুধা বলল, বাইকের চাবিটা ওকে দিয়ে দিন, বাইকটা আড়ালে রাখতে হবে। দরজার বাইরে বসা লোকটা ওর হাত থেকে চাবিটা নিয়ে বাইকে করে কোথাও চলে গেল। সুধা অনিমেষকে নিয়ে দোকানের ভিতরে ঢুকে অপেক্ষা করতে লাগলো। মিনিট 5 পর লোকটা ফিরে আসতে সুধা ওকে নিয়ে দোকানের ভিতর দিকে গেল। দোকানটা আসলে 12 ফুট লম্বা আর 8 ফুট চওড়া। একদম শেষে একটা বড় আলমারি, আলমারির পেছনে একটা ছোট্ট জায়গায় একটা সরু খাটে বিছানা পাতা, তাছাড়া একটা টেবিলে গ্যাস বার্নার আর অল্প কিছু বাসনপত্র রাখা। টেবিলের নিচে গ্যাস সিলিন্ডার। অনিমেষের মনে হলো বাইরের লোকটা এখানেই থাকে। আলমারির আড়ালে থাকার জন্য জায়গাটা অন্ধকার, ঘরটায় জানলাও নেই, বদ্ধ জায়গা। পুরনো জিনিসপত্রে ভর্তি বলে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছে এসে অবধি। সুধা দেওয়ালে সুইচ টিপতেও আলো জ্বলল না।
বিরক্ত গলায় বলল, কাঠমান্ডুর এই এক সমস্যা। মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে বলল, চৌধুরী সাহেব জরা মদত করো। বলে এক হাতে খাটটা ধরে টানল। অনিমেষ বুঝল খাটটাকে সরাতে হবে। সরানোর বিশেষ জায়গা ছিল না। খাটটা এক পাশে ঠেলে দিতে দেখা গেল নিচে মাটিতে একটা ময়লা রংচটা মোটা গালিচা পাতা। গালিচাটা সুধা সরাতে মেঝেতে দেখা গেল কাঠের একটা ঢাকনার মতন। ঢাকনাটা সুধাই তুলে ফেলল। নিচে একজন মানুষ ঢুকতে পারে এরকম একটা চৌকো অন্ধকার গর্ত। মোবাইল টর্চের আলোতে সিঁড়ির ধাপ দেখা গেল। সুধা প্রথমে নামল, অনিমেষকে পিছনে আসতে বলল। টর্চের আলোয় 10 ধাপ নামার পর একটা সরু গলিপথ দেখা গেল। সুধার পিছন পিছন সাবধানে চলতে লাগলো অনিমেষ। দেওয়ালের ঘষা লাগছে গায়ে। ছাদটাও বেশি উঁচু নয়, মাঝে মাঝে খিলান আছে, সম্ভবত ওপরের ওজন ধরে রাখার জন্য। এই জায়গাগুলোয় মাথা নিচু করে পার হতে হচ্ছে। কিছুটা যাওয়ার পর সামনের দিক থেকে সামান্য আলোর আভাস পাওয়া গেল। আরও এগোতে সেটা উজ্জ্বলতর হলো। শেষ পর্যন্ত ওরা একটা আলোকিত মাঝারি আকারের ঘরে এসে পৌঁছল। ঘরে বেশ কয়েকটা চেয়ার, একটি বড় টেবিল আর একটা রেফ্রিজারেটর দেখা গেল। ঘরের এক প্রান্তে দুটো দরজা। ওরা ঘরে ঢুকতেই একটা দরজা খুলে গেল। দরজা খুলে যিনি বেরিয়ে এলেন তাকে এখানে দেখবে আশা করেনি অনিমেষ। রাজীব সিনহার সঙ্গে তার শেষ মিটিংয়ে যে দক্ষিণ ভারতীয় লোকটি নীরব শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন, তাঁর সঙ্গে আবার দেখা হবে, তাও কাঠমান্ডুর এই গোপন ডেরায়, ভাবেনি সে। ভদ্রলোকের মুখ ভাবলেশীন। অনিমেষকে যে আগে দেখেছেন সেরকম কিছুই বোঝা গেল না। শুধু বললেন, আমি কুমারন। চৌধুরী, নেগি, তোমরা বসো। অনিমেষ লক্ষ্য করল তাকে তার আসল নামে সম্বোধন করল না, কুমারন নামের লোকটি। দুজনে দুটো চেয়ারে বসার পর কুমারন ওকে বলেন, তোমার সঙ্গে আমার খুব ঘন ঘন দেখা হওয়া সম্ভব নয়। সুধানে গিয়ে আমাদের মধ্যে যোগাযোগের মাধ্যম হবে, যার জন্য তোমাদের মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হবে। সেটা যাতে স্বাভাবিক দেখায় সেজন্য তোমাদের প্রেমে পড়া যুগলের মতো ভাব দেখাতে হবে। কুমারন কথাটা এমনভাবে বললেন যেন ওষুধের প্রেসক্রিপশন লিখে ডাক্তার বলে দিচ্ছেন কেমনভাবে খেতে হবে। সুধার দিকে তাকালো না অনিমেষ। এবার কাজের কথায় আসি। কোভিড মহামারীর পর থেকে নেপালে আইএসআইয়ের উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়ে গেছে। মাদক আসছে প্রচুর পরিমাণে, জাল নোট আসাও বেড়েছে, আর আসছে ছোট আকারের আধুনিক আগ্নেয়াস্ত্র। অস্ত্রগুলি চীনের তৈরি, পাকিস্তান হয়ে আসে। কুমারন কথা বন্ধ করে উঠে গিয়ে ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানীয়ের ক্যান বার করলেন। জিজ্ঞাসা করলেন, তোমরা কিছু নেবে? সুধা আর অনিমেষ দুজনেই না বলতে উনি ক্যান খুলে নিজের চেয়ারে এসে এক চুমুক দিয়ে আবার বলতে শুরু করলেন। সমস্যা হচ্ছে এই চোরা চালানের পেছনে প্রশ্রয় আছে এদেশের কিছু শক্তিশালী রাজনৈতিক নেতার এবং ওই উচ্চ পদস্থ পুলিশ অফিসারের। অবশ্যই তারা আইএসআই থেকে মোটা অঙ্কের দক্ষিণা পেয়ে থাকে। এই চক্রের মধ্যে বেশ কিছু প্রাক্তন মাওবাদী আছে, যারা সীমান্ত পেরিয়ে ভারতে পাঠানোর কাজটা করে। তোমাদের কাজ হচ্ছে প্রথমে এই চক্রের মাথায় যারা যারা আছে তাদের খুঁজে বার করা। শুধু খুঁজে বার করা? হ্যাঁ, আপাতত তাই। এখানে আইএসআইয়ের অনেক লোক আছে, তাছাড়া অনেকে কাজে লাগিয়েছে। চেয়ারার মিলের জন্য চীনা এজেন্টরাও এখানে অবাধে কাজ করে। আমাদের সাবধানে এগোতে হবে। আমি যা তথ্য জোগাড় করব সেগুলো মিস নেগির মাধ্যমে আপনাকে জানাবো। আমার এখানকার ভাষা, রাস্তা ইত্যাদি চিনতে কিছুটা সময় লাগবে। সে বিষয় নেগি তোমাকে সাহায্য করবে, তবে তোমাকে একজন স্থানীয় সহকারী দেওয়া হবে। লোকটা নেপালি হলেও ভারতীয় সেনাবাহিনীতে গোর্খা রেজিমেন্টে নন কমিশনড অফিসার ছিল। তার ভাই এখনো ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করে। একমাত্র ছেলে বিহারের গোপালগঞ্জে সৈনিক স্কুলে পড়ে। নাম নরেশ তামাং। হি ইজ আ টাফ গাই, খুব সহজ লোক নয়। এনিওয়ে, নেগি তোমাকে ওর সম্পর্কে বিস্তারিত সব জানাবে। আর হ্যাঁ, 15 দিনের মধ্যে এখানকার বিষয় সব বুঝে নাও এবং কাজ শুরু করে দাও, ঠিক আছে? উঠে পড়লেন কুমারন। যে দরজা দিয়ে ঘরে ঢুকেছিলেন সেটা দিয়েই বেরিয়ে গেলেন কুমারন। কাগজে কলমে না হলেও এখন উনি অনিমেষের বস। অনিমেষ আন্দাজ করল এই গুপ্ত জায়গায় আসার অন্য একটা পথ আছে। যে আধা অন্ধকার সুড়ঙ্গ দিয়ে ওরা এসেছিল
সেটা দিয়ে ফেরার সময় সুধাকে জিজ্ঞেস করল, নেপালে সংগঠিত অপরাধী দল কি অনেক? হ্যাঁ, নেপালে অনেক ক্রিমিনাল গ্যাং আছে। ওদের নিজেদের মধ্যে প্রায় খুনোখুনি হয়। বেশিরভাগই আধিপত্যের লড়াই। তবে কিছু কিছু গ্যাং বেশ সংগঠিত, আধুনিক অস্ত্রশস্ত্র আছে। এদের অনেকেরই প্রধান ব্যবসা স্মাগলিং। কখনো কখনো এদের এলাকা দখলের লড়াইয়ে প্রচুর রক্তপাত, প্রাণহানি হয়। অপরাধ জগতের খুন জখম সাধারণত প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য। সেটা প্রকাশ্য আর ভয়াবহ হলেই মনস্তাত্ত্বিক সুবিধা হয়। সেটা আমিও দেখেছি। এরা অনেক সময়ই তরোয়াল কুকরি নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করে, বিভৎস কাণ্ড হয়। ততক্ষণ ওরা দোকানের নিচের ঘরে পৌঁছে গেছিল। ওরা উঠে আসতে দোকানের লোকটা ওদের বলল, আমি চা এনে দিচ্ছি, তোমরা চা খেতে খেতে আমি বাইক নিয়ে চলে আসবো। প্রচুর চিনি গোলা, ধোঁয়া ওঠা গন্ধ চা অর্ধেকের বেশি গলাধ্যকরণ করতে পারল না অনিমেষ। সুধার অবস্থাও তথই বচ। গলিটায় বেশি লোকজন নেই। এরকম জায়গায় কিউরিওর দোকান চলে কি করে কে জানে। বাইক নিয়ে লোকটা ফিরতে এদিক ওদিক দেখে অনিমেষ আর সুধা বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। সুধা পিছনে বসে ওর কোমর জড়িয়ে ধরতে অনিমেষের মনে পড়ল এখন থেকে প্রেমিক প্রেমিকার অভিনয় করতে হবে তাদের। মনে মনে হাসল। হলিউড স্পাই থ্রিলারে নায়কের তো কণ্ঠলগ্না হয়ে থাকে একাধিক সুন্দরী, তারও না হয় একটা হলো। নৈসর্গিক সৌন্দর্যের জন্য সুইজারল্যান্ডের খ্যাতি বেশি হলেও অস্ট্রেলিয়া কিছু কম যায় না। অনেক পর্যটক অস্ট্রেলিয়াকেই বেশি নম্বর দেয়। যদিও সেখানকার শৈল শহরগুলোর নাম ইউরোপ আমেরিকার স্কি উৎসাহীদের কাছে যত পরিচিত, সাধারণ চীনা, জাপানি বা ভারতীয় পর্যটকদের কাছে ততটা নয়। এই রকম একটা অপরূপ জায়গা হল সেন্ট অ্যান্টন। চারিদিকে বরফ ঢাকা পর্বত চূড়া দিয়ে ঘেরা সেন্ট অ্যান্টনকে শহর না বলে গ্রাম বলাই ঠিক হবে, যদিও আধুনিক সব সুবিধাই এখানে আছে। স্থায়ী বাসিন্দার সংখ্যা খুব বেশি হলে 1,200, কিন্তু 10,000 পর্যটকদের থাকার সুব্যবস্থা আছে এখানে। বেশ কিছু হোটেল অত্যন্ত বিলাসবহুল ও মহার্ঘ। এখন অবশ্য স্কি করার সময় নয়, বরফ শুধু দূরের পাহাড়ের চূড়োগুলোতেই দেখা যাচ্ছে। সেজন্য সেন্ট অ্যান্টনে এখন পর্যটক কম। আবহাওয়া অত্যন্ত মনোরম। শহরের সামান্য দূরে একটু উঁচুতে শ্যাতো টাইরেল, ছোট্ট কিন্তু 5 তারা হোটেলদের মধ্যেও অভিজাত এবং দামি। সাধারণ হোটেলের সঙ্গে একটু পার্থক্য আছে, এটি একটি ক্লাবের আদলে পরিচালিত হয়। অর্থাৎ শুধুমাত্র সদস্যরা এবং বিশেষ কোনো অনুষ্ঠানে সদস্যদের ব্যক্তিগত অতিথিরা থাকতে পারেন। বলা বাহুল্য, অত্যন্ত উন্নাসিক এই শ্যাতো টাইরেলের সদস্যপদ পশ্চিম বিশ্বের ধনকুবেরদের জন্য সংরক্ষিত, তাও শুধু শ্বেতাঙ্গদের জন্য। তবে কয়েকজন ছাড়া এই সব সদস্যদের অধিকাংশই সংবাদ মাধ্যমের দৃষ্টির আড়ালে থাকতেই পছন্দ করে। সেন্ট অ্যান্টনের অন্য সব হোটেল প্রায় ফাঁকা হলেও শ্যাতো টাইরেলের কর্মচারীরা প্রচণ্ড ব্যস্ত। নানা দেশ থেকে তাদের সদস্য অতিথিরা এসে পৌঁছবে। প্রতি বছর এই সময় 22 জন বিশিষ্ট অতিথি এখানে আসেন। সঙ্গে আসে তাদের সঙ্গিনীরা এবং দেহরক্ষীদের দল। ব্যক্তিগত সচিবরাও আসে সঙ্গে, যাতে ব্যবসা সংক্রান্ত কাজে কোনো ব্যাঘাত না ঘটে। তবে সচিবরা থাকে কাছের অন্য একটি 5 তারা হোটেলে। অতিথিরা কেউ কেউ আসেন ইন্সব্রুক হয়ে, অন্যরা জরিক হয়ে। প্রায় সবাই নিজস্ব বিমানে আসে। এবারে এই বাৎসরিক সম্মেলনে অংশগ্রহণ করবেন 23 জন। প্রতি বছর এই সম্মেলন চলে 3 দিন ধরে। আশ্চর্যজনকভাবে এই সময় সাংবাদিকদের সেন্ট অ্যান্টন শহরে দেখা যায় না। 8 বছর আগে এক ফ্রিল্যান্স সাংবাদিক ও তার ফটোগ্রাফার বন্ধু সেন্ট অ্যান্টনের এই গোপন সম্মেলনের অংশগ্রহণকারীদের বিশেষ খোঁজখবর করার চেষ্টা করেছিল। তারা যখন ইন্সব্রুক বিমানবন্দরে ফিরেছিল, তখন তাদের গাড়ির ব্রেক ফেল করে। দুজনেই মারা যায়। এরকম আরও 2-1টা ঘটনা ঘটার পর সাংবাদিকদের মধ্যে রটে যায় যে বছরে এই বিশেষ সময়ে সেন্ট অ্যান্টনের ধারে কাছে না যাওয়াটাই নিরাপদ। সাংবাদিক ছাড়াও এই মিটিং সম্পর্কে কৌতূহল আছে আরও কিছু লোকজনের। তবে তারা সাংবাদিক নয়। 7-8 মাস আগে সেন্ট অ্যান্টনের আর একটা 5 তারা হোটেলে মিরাডোরে হাউসকিপিং বিভাগে চাকরি নিয়ে এসেছে মধ্যবয়সী এক সুইস জার্মান দম্পতি। সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গায় নামি দামি 5 তারা হোটেলে কাজ করার অভিজ্ঞতার কারণে ওদের চাকরি পেতে অসুবিধে হয়নি। দুজনেই দক্ষতার কারণে কাজের জায়গায় নিজেদের অপরিহার্য করে তুলেছে।
ব্রুনো এলমার একটু গম্ভীর, স্বল্পভাষী। তার স্ত্রী ক্লারা কিন্তু বেশ হাসি খুশি এবং মিশুকে স্বভাবের। শ্যাতো টাইরালের বিশেষ অতিথিরা এসে পৌঁছানোর দুদিন আগে সেখানকার বেশ কিছু কর্মী অসুস্থ হয়ে পড়ল। হাউসকিপিং ম্যানেজার এবং 4 জন তার অধস্তন কর্মী, ফ্রন্ট ডেস্কের 2 জন, একজন শেফ, একজন সিকিউরিটির লোক ফুড পয়জনিংয়ের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হল। শ্যাতো টাইরালের জেনারেল ম্যানেজার আয়রন ফিশারের মাথা খারাপ হবার উপক্রম। বোঝাই যাচ্ছে হোটেলের রান্নাঘরে তৈরি কোনো একটি পদ যা এরা সবাই খেয়েছিল তার থেকেই বিষক্রিয়া হয়েছে। কিন্তু তা নিয়ে তদন্ত করার এখন সময় নেই। সমস্ত খাবার ফেলে দিয়ে হোটেলের রান্নাঘর রাতারাতি পরিষ্কার করে জীবাণুমুক্ত করার হুকুম দিল সে। সমস্ত কাঁচা মাল নতুন করে ইন্সব্রুক থেকে আনাবার ব্যবস্থা হল। সমস্যা হলো কাজের লোক নেই। রাতারাতি এতজন কর্মচারীর অভাব কিভাবে পূরণ হবে? শ্যাতো টাইরালে অনেক বাছাবাছি করে কর্মী নিয়োগ করা হয়। এত ছোট্ট শহরে একদিনের নোটিসে এতজন অভিজ্ঞ কর্মী কোথায় পাবে আরউইন? তার স্ত্রী এমা বুদ্ধি দিল কাছের কোনো 5 তারা হোটেল থেকে কর্মী ধার নিতে। সেন্ট অ্যান্টনে এখন পর্যটক বেশি নেই। কিছু লোক ধার দিতে তাদের অসুবিধা হবার কথা নয়। মিরাডট ধার দেয় তাদের হাউসকিপিং ম্যানেজার ব্রুনো এলমার এবং তার 3 জন সহকারীকে। তাদের নিজেদের কাজ ব্রুনো স্ত্রী ক্লারা সামলে নেবে। ওদের হোটেলে এখন অর্ধেক ঘরই খালি। ব্রুনো সারা দিন সারা রাত কাজ করে শ্যাতো টাইরালকে ভিআইপি অতিথিদের অভ্যর্থনা আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না থাকে নিশ্চিত করে ফেলল। আরউইন ফিশারের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো। ছোট শহরে মাঝে মধ্যেই দেখা হয়। কাজের চাপ কম থাকলে পাবে বসে 1-8 পাত্র পান করে একসঙ্গে। পদমর্যাদায় ফিশারের জায়গা ওপরে হলেও সেটা ওদের সম্পর্কে বাধা সৃষ্টি করেনি। ফিশার ওকে বলেছে, কাল থেকে যে অতিথিরা আসছে তারা যে কত ধনী এবং প্রভাবশালী তার আন্দাজ করা আমার মতো সামান্য হোটেল ম্যানেজারের পক্ষে কঠিন। সম্ভবত তাদেরই কারোর কোম্পানি এই শ্যাতো টাইরালের মালিক। তার মানে আপনি জানেন না এই হোটেলের মালিককে? একটা কোম্পানির মালিক বলে আমি জানি। আমার সঙ্গে শুধু সেই কোম্পানির একজন ভাইস প্রেসিডেন্টের কথা হয়, মানে তাকেই আমি রিপোর্ট করি। ঠিক আছে হেড ফিশার, আপনি নিশ্চিন্ত থাকুন। হাউসকিপিংয়ে কোনো অভিযোগের অবকাশ থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। লাঞ্চের সময় সব সহকর্মীদের আধ ঘন্টার ছুটি দেয় ব্রুনো। নিজে যায় না, বলে, তোমরা সব খেয়ে ফিরলে তবে আমি যাব। ততক্ষণে আমি ভিআইপি গেস্টদের সুইটগুলো একবার দেখে নিই। কনফারেন্স হলগুলো এছাড়া দেখতে হবে। শ্যাতো টাইরালে একাধিক কনফারেন্স হল আছে। প্রথম কনফারেন্স হলে ঢুকে দরজাগুলো বন্ধ করে দেয় ব্রুনো। ক্ষিপ্র হাতে পকেট থেকে কয়েকটা অতি ক্ষুদ্র বোতামের মতন জিনিস বার করে হলের দেওয়ালে, টেবিলের নিচে, দেওয়ালের ছবির ফ্রেমে, ফুলদানির ভেতরে লাগাতে থাকে। 10 মিনিটের মধ্যে কাজ শেষ করে অন্য হলে যায় সে। মিটিংয়ের জায়গা শেষ মুহূর্তে ঠিক করা হয় নিরাপত্তার কারণে। সেই জন্য এক এক করে সব হলেই সে যায়, এমনকি কফি শপেও যন্ত্রগুলি লাগিয়ে দেয়। এবার যেতে হবে 12 নম্বর সুইটে। পকেট থেকে অতিথিদের তালিকা বার করে নিশ্চিত হয়ে নেয়। তারপর মাস্টার কি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকে বন্ধ করে দেয় ভিতর থেকে। এই ঘরেও 2 জায়গায় লাগায় ছোট্ট কিন্তু শক্তিশালী আড়ি পাতার যন্ত্রগুলি। এই অত্যাধুনিক যন্ত্রগুলি সদ্য তৈরি হয়েছে তেল আবিবের এক সামরিক গবেষণাগারে। গুপ্তচর বিশ্বে এখন অজানা এই যন্ত্র ফিস ফিস করে কথা বলাও স্বাচ্ছন্দ্যে শুনতে পায় এবং পাঠিয়ে দিতে পারে বহু দূরে রিসিভারে। এছাড়াও আছে মাছির আকারের ক্যামেরা, যা স্বাচ্ছন্দ্যে যে কোনো জায়গায় লুকিয়ে রাখা যায়। এর সঙ্গে 3টি সাধারণ যন্ত্রও লাগালো ব্রুনো, এমন জায়গায় যেখান থেকে দক্ষ এবং অভিজ্ঞ গোয়েন্দা একটু কষ্ট করলেই খুঁজে পাবে। 12 নম্বর সুইটে ব্রুনোর আগ্রহর কারণ আছে। এখানে ধনকুবেরদের ব্যবসায়ী অতিথিদের কেউ থাকবে না। এখানে কাল আমেরিকা থেকে এসে পৌঁছবে এক মহিলা, যার নাম সিডনি স্ট্যাথম। ঢাকা শহরটা একেবারেই ভালো লাগলো না সাশার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ট্রাফিক জ্যামে আটকে গুলশানে রাশিয়ার দূতাবাসে পৌঁছতে ওর প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। ওকে নিয়ে আসার জন্য গাড়ি দিয়েছিল চালক এক বাংলাদেশি। হাতে সাশার নাম লেখা বোর্ড নিয়ে দাঁড়িয়েছিল। লোকটা ভদ্র, ভাঙা ভাঙা ইংরেজি বলে, অদ্ভুত উচ্চারণে।
যা বুঝতে সাশার বেশ অসুবিধে হচ্ছিল। সীমিত কথোপকথনে এটুকু বুঝল জঞ্জাট এখানকার নিত্য নৈমিত্তিক ব্যাপার। রুশ দূতাবাস গুলশান 2 নম্বরে, একটা গাছে ঢাকা নিরিবিলি গলির মধ্যে, বেশ অনেকটা জায়গা নেই। আসার পথে চোখে পড়ল আমেরিকা আর কানাডার দূতাবাস। সেগুলোর তুলনায় সাদামাটা দেওয়াল রুশ কনসুলেটের, সেটা দেখে একটু হতাশই হলো সাশা। কাজকর্মের প্রশিক্ষণ দিল্লিতেই হয়ে গিয়েছিল, এখানে আসা 2 দিন পরেই কাজ শুরু হবে তার। অবশ্য দিল্লিতে বলে দিয়েছিল খুব একটা কাজের চাপ থাকবে না ঢাকাতে। বাংলাদেশের মানুষ আমেরিকা, কানাডা আর মধ্যপ্রাচ্যে যেতে যতটা ইচ্ছুক ততটা রাশিয়া যেতে নয়। এখানে তার পদমর্যাদা হল 3rd সেক্রেটারি। ভিসা অফিসটা দেখে হাসি পেল সাশা। কমিউনিস্ট আমলের পরম্পরা বজায় রেখে এখনও আড়ম্বরহীন নৈবেত্তিক একটা মাঝারি আয়তাকার ঘরে আবেদনকারীদের বসার ব্যবস্থা। সেখানে দূতাবাসের কোনো কর্মচারী নেই, শুধু একটা ক্যামেরা আছে। অদৃশ্য মাইক্রোফোন থেকে বলা হয় ডান দিকে দরজা দিয়ে ভেতরে যেতে। সঙ্গে সঙ্গে শব্দ করে ভারী লোহার দরজাটা লক খুলে যায়। একজন ভিতরে গেলে দরজা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। ভিতরে একটা 5 ফুট বাই 5 ফুট জানলাহীন ঘর, যার একদিকে একটা কাঁচের দেওয়াল, কাগজপত্র পাসপোর্ট ঢোকানোর মতন একটা জায়গা আছে। ওপাশে একজন সব কাগজপত্র জমা নিয়ে পরীক্ষা করে মাথা নেড়ে জানায় সব ঠিক আছে। কোনো কিছু ঠিকঠাক না থাকলে ফেরত দিয়ে বলে দেয় কি সমস্যা। তারপর ভিসা আবেদনকারী সেই জেলখানার খুপড়ির মতন ঘর থেকে বেরিয়ে গেলে পরের লোক ঢুকতে পারে। যারা এই অফিসের পরিকল্পনা করেছিল তাদের সুরক্ষা নিয়ে এত অতিরিক্ত মাথা ব্যথা কেন ছিল কে জানে, ভাবে সাশা। দূতাবাসের কাছেই একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানে তার মতন মাঝারি স্তরের অফিসারদের থাকার ব্যবস্থা। যারা পরিবার নিয়ে থাকে না তাদের জন্য দোতলায় 6টা ঘর আর বড় হলঘর নিয়ে একটা গেস্ট হাউস করা হয়েছে। সেখানেই একটা ঘরে সাশার থাকার ব্যবস্থা। সাশা যেদিন ঢাকা পৌঁছল তার পরদিন শুক্রবার, ছুটির দিন। দূতাবাসের সহকর্মী ফিয়দের ওকে কাছের এক ভারতীয় রেস্তোরাঁয় নিমন্ত্রণ করল। দিল্লিতে এবং মধ্যপ্রাচ্যে থেকে সাশা এখন বেশ বিরিয়ানি ভক্ত হয়ে গেছে। মস্কোতে থাকাকালীনও খুঁজে খুঁজে উজবেক রেস্তোরাঁয় যেত বিরিয়ানি খেতে। এক কথায় রাজি হয়ে গেল। যাবার সময় দেখে ফিয়দের হাতে একটা ব্যাগ। প্রশ্ন করতে সে মুচকি হেসে বলে, 1 বোতল ভদকা আছে এতে। কেন, রেস্তোরাঁয় পাওয়া যাবে না? না, এদেশে মদ্যপান বা মদ বিক্রি নিষিদ্ধ। তবে বিদেশিরা নিজেদের পানীয় নিয়ে আসতেই পারে। সে সুবিধা দেওয়ার জন্যেও রেস্তোরাঁকে অনুমতি নিতে হয়। সাশার ভালো না লাগার তালিকাটা আরও দীর্ঘ হল। ফিওদের জানায় অল্প কয়েকটা 5 হোটেলে বার আছে, তবে সেখানে বসে পান করা ব্যয় সাপেক্ষ। ফিওদের লোকটার বয়স 40-এর আশেপাশে, পদমর্যাদায় 2nd সেক্রেটারি কমার্স। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের আমদানি রফতানি তেমন উল্লেখযোগ্য নয়, সেজন্য ফিওদের দফতরেও খুব একটা কাজের চাপ নেই। পুরো দূতাবাসেই একটা আলস্যের আবহাওয়া। দিল্লি দূতাবাসের একেবারে বিপরীত। অনেক সময় দেখা যায় কর্মীরা নিজেদের মধ্যে আড্ডা মারছে। ভোদকায় চুমুক দিয়ে ফিওদের সোজাসুজি প্রশ্ন করল সাশাকে, তোমাকে এই বাজে দেশটায় কাজ করতে পাঠালো কেন? উপরওয়ালা কারুর সঙ্গে ঝগড়া হয়েছিল নাকি? ঝগড়া? কি বলছেন ফিওদর অ্যান্তনভ, ঝগড়া হবে কেন? আমার তো হয়েছিল, তাই বলছি। এর আগে প্যারিসে ছিলাম, ওখানে ওই বসের বউয়ের সঙ্গে একটু প্রেম হয়ে গেল। তো সে বেটা খুব খারাপ রিপোর্ট দিয়ে আমার সার্ভিস রেকর্ডে 12টা বাজিয়ে দিল। ওদের কথার মাঝখানে ওয়েটার এসে একটা ধুমায়িত কাবাব ভর্তি বড় প্লেট রেখে গেল। অস্বস্তিকর আলোচনাটা পাল্টানোর একটা সুযোগ আসতে সাশা ছাড়ল না সেটাকে। বাহ, গন্ধ তো ভালোই। এদেশের লোকেরা খুব ভোজন রসিক। দেখো, আশেপাশে প্রচুর খাওয়ার জায়গা আছে, তবে কিন্তু সব জায়গাতে যাবে না। আমি তোমায় বলে দেব কোন কোন রেস্তোরাঁ ভালো। আর একটা কথা, সন্ধ্যায় কিন্তু একা একা রাস্তায় হাঁটবে না, খুব একটা নিরাপদ নয়। ভারতীয় রেস্তোরাঁটির ভেতরে সাজসজ্জা বেশ ভালো। দেওয়ালে বড় বড় তেল রঙে আঁকা ছবি টাঙানো আছে। সুদৃশ্য ফুলদানিতে নানা রঙের ফুল রাখা। এক টেবিলের সঙ্গে অন্য টেবিলের বেশ খানিকটা দূরত্ব রাখা হয়েছে। ওরা দুজন বসে রয়েছে দোতলার একটা কোণার টেবিলে। রেস্তোরাঁ প্রায় ভর্তি। বেশ কিছু শ্বেতাঙ্গ গ্রাহকও দেখা যাচ্ছে।
ফিওদের জানায় বেশিরভাগ দূতাবাস এই অঞ্চলে বলে অনেক বিদেশি দূতাবাস কর্মী এখানে খেতে আসে। কথা বলতে বলতেই ফিওদের কারোকে দেখে হাত নেড়ে ডাকল। টি শার্ট জিন্স পরা এক শ্বেতাঙ্গ হাসি মুখে ওদের টেবিলের দিকে এগিয়ে এলো। ফিওদের তাকে ওদের সঙ্গে যোগ দেবার আমন্ত্রণ দিতে এক কথায় রাজি হয়ে গেল সে। লোকটার নাম টমাস ব্লাহা, কোনো বিদেশি কোম্পানির ঢাকা অফিসে কাজ করে বলল, কিন্তু সাশার মনে হলো লোকটাকে আগে কোথাও দেখেছে, খুবই চেনা লাগলো। লেবাননে নাকি মধ্যপ্রাচ্যের অন্য কোথাও। যদি দেখা হয়েও থাকে সাশাকে দেখে চিনতে পারবে এমন সম্ভাবনা কম। আগে দাড়ি রাখত, এখন পরিষ্কার করে দাড়ি গোপ কামানো, চোখে চশমা, চুলের রং ছিল সোনালি, এখন গাঢ় বাদামি রং করা। ভোডকার বোতলটা শেষ করে খাওয়া দাওয়া সেরে ওরা যখন উঠল তখন রাত 11:30। টমাস ব্লাহার সঙ্গে গাড়ি ছিল। ওদের পৌঁছে দেওয়ার কথা বলতে ফিওদের আর সাশা দুজনেই আপত্তি করল। ওদের বাসস্থান খুব কাছেই, একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে পৌঁছে যাবে। শুভরাত্রি জানিয়ে ব্লাহা তার গাড়ি নিয়ে চলে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চমকের মতন সাশার মনে পড়ে যায় লোকটাকে কোথায় দেখেছে। বেইরুটে যে হাসপাতালে ছিল আহত অবস্থায়, সেখানেই ওকে 2-3 বার দেখেছে, কিন্তু সে তো ডাক্তারের পোশাক পরা অবস্থায়। এই লোক নাকি এর মতোই দেখতে অন্য কেউ। এই টমাস ব্লাহা তো নিশ্চয়ই ডাক্তার নয়। মনের মধ্যে একটা অস্বস্তি নিয়ে নিজের ডেরায় ফেলল সাশা। সেন্ট অ্যাটনে ভিআইপি অতিথিরা এসে পৌঁছানোর আগের দিন ইন্সব্রুক থেকে এলো 4টে গাড়ি ভর্তি করে কালো স্যুট পরা 15-16 জন লোক, সঙ্গে নানা রকম যন্ত্রপাতি। তারা এসে শ্যাতো টাইরেলের দখল নিয়ে নিল। সাধারণত এই বাৎসরিক সম্মেলনের আগে সিকিউরিটির কড়াকড়ি থাকে, তবে এবছর আগের তুলনায় অনেক বেশি। গেস্টদের থাকার জন্য সুইটে, কনফারেন্স হলে এই কালো স্যুট পরা লোকেরা নানা যন্ত্রপাতি দিয়ে খুঁজেও লুকিয়ে রাখা মাইক বা ক্যামেরা খুঁজতে খুঁজতে ব্রুনো এলমারের লাগানো পোকামাকড়ের মতন ছোট প্রায় অদৃশ্য যন্ত্রগুলো খুঁজে পেল না। তবু শুধু নিরাপত্তার খাতিরে যে হলে মিটিং হবার কথা ছিল অন্য একটা হলে স্থানান্তরিত করা হলো। অতিথিদের থাকার সুইটগুলো তন্ন তন্ন করে খুঁজে শুধু সিডনি স্ট্যাথামের জন্য বরাদ্দ করা ঘরেই পাওয়া গেল 3টে গতানুগতিক আড়ি পাতার যন্ত্র। তবে 2টি যন্ত্র খুলে নেবার সঙ্গে সঙ্গে সামান্য একটু ধোঁয়া বেরিয়ে সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। মাত্র একটা যন্ত্র এদের হস্তগত হলো। ব্রুনো এলমার ইচ্ছা করেই ধরা পড়ার মতন করে 3টে সাধারণ যন্ত্র লাগিয়েছিল। এরকম কিছু পাওয়া গেলে অবধারিতভাবে সিডনি স্ট্যাথাম এখানে আসার পরিকল্পনা বাতিল করবে। কালো স্যুট পরা দলের প্রধান হ্যারি ম্যানেজার আরউইনকে জিজ্ঞাসাবাদ করতে জানা গেল কিছু কর্মীর হঠাৎ অসুস্থতার জন্য অন্য হোটেল থেকে কয়েকজনকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছিল। আরউইন বলতে চাইছিল না, কারণ এ ধরনের কিছু পদক্ষেপ তার ঊর্ধ্বতন অফিসারকে জিজ্ঞাসা না করে নেওয়ার অধিকার নেই। কিন্তু হ্যারির চাপে পড়ে শেষ পর্যন্ত তাকে বলে দিতেই হলো। হ্যারির দলবল আরও একটা জিনিস লক্ষ্য করল। আগের দিন লাঞ্চের সময় প্রায় আধ ঘন্টা হোটেলের বেশ কিছু জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা কাজ করছিল না। অর্থাৎ ওইটুকু সময়ের মধ্যেই সিডনির ঘরে আড়ি পাতা যন্ত্রগুলো লাগানো হয়েছে। সন্দেহ স্বাভাবিকভাবেই হাউসকিপিং কর্মীদের ওপরেই পড়ল। কিন্তু ক্যামেরা দেখাচ্ছে সেই সময় সবাই দুপুরে খাওয়া সারছে তাড়াহুড়ো করে। একমাত্র তাদের ম্যানেজার ব্রুনো সেখানে অনুপস্থিত। ব্রুনো এলমার আর তার স্ত্রী ক্লারার খোঁজ পাওয়া গেল না কোথাও। তাদের বাসস্থান তল্লাশি করে সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। তাদের ব্যক্তিগত জিনিসপত্র, ছোট গাড়িটা সব যথাস্থানে আছে, কিন্তু এলমার দম্পতি যেন উবে গেছে। ছোট শহরটার কোথাও তাদের চিহ্ন নেই, কেউ তাদের চলে যেতেও দেখেনি। ঘটনার প্রতিক্রিয়া বাইরের লোকের চোখে ধরা না পড়লেও সম্মেলনে তার আঁচ পড়ল। সিডনি স্ট্যাথাম শেষ মুহূর্তে তার আসার সিদ্ধান্ত বাতিল করল, ভিডিওর মাধ্যমে যোগাযোগ রাখতে বলল। ব্রুনো এটাই চেয়েছিল। দুপুর থেকে সন্ধ্যা অবধি সেন্ট অ্যান্টনের হোটেলগুলিতে অনেক অতিথির আগমন হল। এরা কেউ ভিআইপি অতিথি নয়, মধুচন্দ্রিমা যাপন করতে আসা যুগল বলেও মনে হয় না। এসেই তারা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। কেউ কেউ খোলাখুলি ব্রুনো আর ক্লারা এলমারের খোঁজ করতে লাগল। অভিজ্ঞ লোকেরা বুঝল এরা গোয়েন্দা বা সিকিউরিটি এজেন্সির লোক। নরেশ তামাংয়ের সঙ্গে পরের দিনই অনিমেষের পরিচয় করিয়ে দিল সুধা।
খুব একটা লম্বা চওড়া চেহারা নয়, কিন্তু হাঁটা চলার মধ্যে একটা সাবলীল ক্ষিপ্রতা আছে। লোকটা কম কথা বলে, শোনে মনোযোগ দিয়ে। সহকারী হিসাবে মন্দ হবে না বলে মনে হলো অনিমেষের। তবে বুদ্ধির ধার কতটা বুঝতে কিছুদিন সময় লাগবে। আপাতত অনিমেষের শিক্ষানবিশি চলছে সুধা আর নরেশ তামাংয়ের তত্ত্বাবধানে। নরেশ ওকে নেপালি ভাষায় কথা বলতে অভ্যাস করাচ্ছে। সুধা ওকে নানা রকম তথ্য দেয়, যার কিছু কিছু দিল্লি অফিসে আগেই পেয়েছে। ও ট্রাভেল এজেন্সির কাজের অজুহাতে ইতিমধ্যেই বেশ কিছু কোম্পানির পদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন সে। নেপালে ভারত সম্পর্কে ভিতরে ভিতরে যতই বিরূপ মনোভাব থাকুক, নেপালিদের ব্যবহার সাধারণত বন্ধুত্বপূর্ণ। ইতিমধ্যেই কেউ কেউ সন্ধ্যায় মদ্যপানের আমন্ত্রণ জানিয়েছে তাকে। সুধা তাকে যে সমস্ত সন্দেহভাজন লোকজনের নাম দিয়েছে তার মধ্যে সবার উপরে ছিল খড়গ বাহাদুর থাপার নাম। লোকটা একসময় মাওবাদী পার্টির সদস্য ছিল। তারপর তাদের নেতা পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ড যখন বিপ্লবের পথ ছেড়ে সাংসদীয় রাজনীতিতে এসে দেশের প্রধানমন্ত্রী হয়ে বসল 2008 সালে, তখন অনেক মাওবাদী সন্ত্রাসের রাজনীতি ছেড়ে সরকারি পৃষ্ঠপোষকতায় চাকরি বা ব্যবসা করতে লেগে গেল। চীন থেকে চোরা পথে আসা অস্ত্রশস্ত্র কেউ কেউ পুলিশের কাছে জমা করল, কেউ করল না। বেশ কিছু প্রাক্তন মাওবাদী স্বাভাবিক জীবনে না ফিরে অপরাধ জগৎ বেছে নিল। খড়গ বাহাদুর অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক। সে দু নৌকাতেই স্বাচ্ছন্দ্যে পা রেখে ছোট্ট এক পাহাড়ি দেশের একজন গণ্যমান্য মানুষ হয়ে পড়ল বছর 5 মধ্যে। বেশ কিছু আইনসঙ্গত ব্যবসার আড়ালে তার চোরাচালান, নারী পাচার, জমি দখলের কারবার আনতে লাগলো অঢেল টাকা। এসব ব্যবসা চালানোর জন্য তার একটা ছোটখাটো বাহিনী আছে, যার অনেকেই প্রাক্তন মাওবাদী এবং সশস্ত্র। অর্থ এবং পেশি শক্তি এই উপমহাদেশে যার আছে, অবধারিতভাবে সে রাজনীতির অঙ্গনে আসে এবং জনগণের হর্তাকর্তা হয়ে বসে। খড়গ বাহাদুর সেই পরিচিত এবং পরীক্ষিত পথেই গেল। 2017 নির্বাচনে জিতে খড়গ বাহাদুর থাপা সংসদের সদস্য হল। রাজনৈতিক ক্ষমতার সুযোগ নিয়ে খড়গ বাহাদুর বিস্তীর্ণ ভারত নেপাল সীমান্ত জুড়ে তার চোরাচালান চক্র আরও সংগঠিত করে ফেলল। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এই রকম লোকই খুঁজছিল। জামিম শাহ মারা যাওয়ার পর তাদের ভারত বিরোধী কার্যকলাপে যে ভাঁটা পড়েছিল, খড়গ বাহাদুর তা অনেকটাই পূরণ করে দিল অল্প সময়ের মধ্যে। অনিমেষ একটু একটু করে তার নতুন দায়িত্বের মধ্যে ঢুকলেও স্পাইডার বা রোগের কথা মাথা থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলেন। অবসর সময় চিন্তা করে, ইন্টারনেটে খোঁজ খবর নেয় অতি সাবধানে। সাশা ওকে একটি নাম্বার দিয়েছিল, তবে কাঠমান্ডু এসে অবধি তার যোগাযোগ করা হয়ে ওঠেনি। যোগাযোগ করাটা ঠিক হবে কিনা সে নিয়েও তার মনে দ্বিধা আছে। আজকের দিন মোবাইল ফোন বা নিজস্ব ল্যাপটপ কোনোটাই আড়ি পাতার সম্ভাবনা থেকে মুক্ত নয়। সত্যি কথা বলতে, বেইরুট অপারেশনের পর যখন সে পদোন্নতির আশা করেছিল, সে সময় এরকম ঘটনা তাকে তার ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে কিছুটা হতাশা এনে দিয়েছিল। কাঠমান্ডু আসার পর আগের সব কথা ভুলে নতুন দায়িত্ব নিয়ে মন দিয়ে কাজ করাই যুক্তিযুক্ত হবে বলে মনে করেছে অনিমেষ। একটা বড় সুযোগ হাতে এসেছিল বিশাল এক আন্তর্জাতিক চক্রান্তের গ্রন্থিভেদ করার সুবাদে। দুর্ভাগ্যবশত সেটা হাতছাড়া করে নতুন করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে এখন। ঈশিতার সঙ্গে কালে ভদ্রে কথা হয়। সে তার PhDর পড়াশোনা নিয়ে ব্যস্ত। হেতাল মেহতা ওরফে নাসরিন খানের সঙ্গে দেখা করার পর তার পেশাগত জীবনে যে বিপর্যয় নেমে এসেছে তা ঈশিতা জানে না। এসব তাকে বলার প্রশ্নই ওঠে না। তাদের মিউচুয়াল সেপারেশনের কাগজপত্র তৈরি হয়ে আছে। অনিমেষ ছুটি নিয়ে কলকাতায় গেলে শৈশাবুধ হবে। খড়গ বাহাদুরের কার্যকলাপের খোঁজ করতে গিয়ে নিতান্ত কাকতালীয়ভাবে তার মাদক পাচার চক্রের খোঁজ পেয়ে গেল অনিমেষ। চৌহান ওকে ট্রাভেল এজেন্সির কাজের সূত্রে বীরগঞ্জ আর বিরাটনগর পাঠিয়েছিল। অনিমেষ নরেশ তামাংকেও সঙ্গে নিয়ে নেয়। কাঠমান্ডু থেকে 18 সিটের ছোট্ট প্লেনে ওরা নেপাল ভারত সীমান্তের শহর বীরগঞ্জে এসে পৌঁছয়। ইদানিং সরকারি সহায়তায় এই শহরে অনেক কলকারখানা গড়ে উঠেছে। আগে এই শহরে সীমানার ওপারে ভারতের রক্সোল থেকে লোকজন আসত বিদেশি জিনিসপত্র কিনতে। বীরগঞ্জের ব্যবসায়ীদের একটা বড় অংশ মারোয়ারি। তারা দামি জিনিস লোক মারফত সীমানা পার করে ভারতের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করত। দীর্ঘ সীমান্তের সব জায়গাতে পাহারা রাখা সম্ভব নয়, তাই একসময় এ ব্যবসা ভালোই চলত। তাছাড়া কিছু ক্যামেরা, ট্রানজিস্টর, রেডিও, বিদেশি কাপড়, সানগ্লাস যদি শুল্ক ফাঁকি দিয়ে ভারতে আসে, তার জন্য সীমানা জুড়ে পাহারা বসানোর কোনো অর্থ হয় না। এই চক্রটার একাংশ
এখন খড়গ বাহাদুরের হয়ে কাজ করে। বীরগঞ্জে এসে স্থানীয় অনেক ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা বলতে অনিমেষ বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছিল। এখানকার মারোয়ারি ব্যবসায়ীদের ভারতেও আত্মীয় স্বজন আছে, যার জন্য কাঠমান্ডুর নেপালি ব্যবসায়ীদের মধ্যে ভারত সম্পর্কে যে উষ্মা দেওয়া যায় সেটা এখানে অনেকটাই কম। নেপালের সমতলের বাসিন্দারা পরিচিত মাদেশিয়া নামে। তাদের অনেকেই উত্তর বিহারের প্রচলিত ভাষা মৈথিলিতে কথা বলে নিজেদের মধ্যে। রাজনৈতিকভাবে মাদেশিয়ারা খড়গ বাহাদুরের যে পার্টির সাংসদ তার বিরুদ্ধে। এই তথ্যটা কাজে লাগানোর চেষ্টা করল অনিমেষ। বীরগঞ্জের এক ধনী ব্যবসায়ী সুরেশ আগরওয়াল চৌহানের ট্রাভেল এজেন্সির পুরনো খদ্দের। আগরওয়ালের একটা মাঝারি আকারের ওষুধ কোম্পানি আছে, অন্যান্য ব্যবসাও আছে। স্থানীয় বণিক সভার প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তার কিছুটা রাজনৈতিক প্রভাব আছে। সে মারোয়ারি, তার অধিকাংশ আত্মীয় স্বজন ভারতে থাকে। তার নিজের ব্যবসার সবগুলোই যে সম্পূর্ণ আইনসঙ্গত তা বলা যায় না, তবে সে সব ছোটখাটো বেআইনি কাজকর্ম আস্তে আস্তে গুটিয়ে আনছে। ভারতীয় দূতাবাসের সঙ্গে ভালো যোগাযোগ রেখে চলে এবং মাদেশিয়া পার্টিকে মোটা টাকা চাঁদা দেয়। আগরওয়াল অনিমেষকে বীরগঞ্জের একটা হোটেলে নৈশ ভোজের নিমন্ত্রণ জানালো। সে নিরামিষভোজী, কিন্তু মদ্যপান করে। হোটেলের মালিকানায় তার 30% শেয়ার আছে, তাই ম্যানেজার তাদের একটা সুইট খুলে তাদের খাতির করে বসালো। অনিমেষ এখানে নরেশ তামাংকে নিয়ে আসেনি। 3 প্যাক সিঙ্গেলটন আধ ঘন্টার মধ্যে গলায় ঢালল আগরওয়াল। অনিমেষ ওকে বলেছিল তার হার্ড ড্রিঙ্কস চলে না, তাই বিয়ার এসেছিল তার জন্য। এই সময় অনিমেষ খুব সন্তর্পণে ভারত নেপাল সীমান্তে স্মাগলিংয়ের বিষয়টা আলোচনায় নিয়ে আসে। ওইটুকু ইশারাই যথেষ্ট ছিল। আগরওয়াল দেখা গেল এই বিষয়ে প্রচুর খবর রাখে। খড়গ বাহাদুরের নাম বিশেষ করে উঠে এলো। আগরওয়ালের মতে এই মুহূর্তে যত মাদক এবং জাল ভারতীয় টাকা নেপাল হয়ে ভারতে ঢুকছে তার সিংহভাগ খড়গ বাহাদুরের দলের কাজ। চতুর্থ পেগের পর বলল, ও দলের যত লোক এই উত্তর বিহারের সংলগ্ন সীমান্ত দিয়ে পাচারের কাজ করে তাদের সবার নাম আমি জানি। তাহলে আপনি ইন্ডিয়ান অ্যাম্বাসিতে জানিয়ে দিচ্ছেন না কেন? ওখানে আমি সবাইকে ভরসা করতে পারি না। কথা যদি বেরিয়ে যায় যে আমি খবর দিয়েছি, আমার জানকা খতরা হতে পারে। আমারও অবশ্য লোকজন আছে, কিন্তু আমি তো খড়গ বাহাদুরের মতো ক্রিমিনাল নই। ফ্যামিলি আছে, বিজনেস আছে। কি বলছেন? আপনার মতো প্রভাবশালী মানুষেরও বিপদের সম্ভাবনা আছে? অসম্ভব নয়। দেখেন, ভারতীয় দূতাবাসের উপর শুধু পাকিস্তানি আর চীনারা চোখ রাখে এমন নয়, কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় মস্তানও নজর রাখে। দুনিয়ার সবচেয়ে বড় মস্তান মানে? বুঝলেন না? আরে আমেরিকা। আমেরিকার থেকে বড় মস্তান আর কি আছে? যত গোলমাল আজকের দুনিয়ার সবই তো ওই সালাদের জন্য, ঠিক কিনা? এই যে ইন্ডিয়াতে এখন কোকেন ঢুকছে। আগে হেরোইন আসতো, ইয়াবা আসতো, এক্সট্যাসি আসতো, এখন কোটি কোটি টাকায় হাই কোয়ালিটি কোকেন ঢুকছে। কোথা থেকে আসছে জানেন? কলম্বিয়া থেকে ভায়া দুবাই। এটার পিছনে কিন্তু বড় মস্তানি আছে। আপনি বলছেন আমেরিকা আছে এর পেছনে, কিন্তু যতদূর জানি ওরা তো মাদক ব্যবসা আটকানোর জন্য খুব সচেষ্ট। আরে ওসব তো দিখাওয়া হ্যাঁ, লোক দেখানো। কোন ড্রাগ লর্ড যদি ওদের কথা শুনে না চলে তখন তাকে শেষ করে দেওয়া, একদম ফিনিশ। পাবলো এসকোবারের গল্প শুনে বলছেন তো? আসলে ওদের হুকুম মেনে চললে ওরা প্রোটেকশন দেয়। এসকোবার বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল বলে ওকে শেষ করিয়ে দেয়। না হলে কলম্বিয়ার মেডেলিন কার্টেল ভেঙে দেওয়ার পরেও সারা দুনিয়ায় বেস্ট কোয়ালিটির কোকেন এখনো কলম্বিয়া থেকে কি করে আসে? তাহলে খড়গ বাহাদুর আমেরিকার হুকুমে কাজ করে? আরে রাকেশ জি, খড়গ বাহাদুর ছোটা আদমি ছিল, একটা বিরাট মেশিনের অনেক নাটবল্টুর একটা। ওকে চালায় পাকিস্তানিরা, তাদের চালায় অন্য কেউ।
এইসব ড্রাগ স্মাগলিং এর লাভের টাকা একটা বিরাট অংশ যায় টেররিস্ট দলগুলোর কাছে, যাদের অনেককে পোষে আমেরিকা। কেন এরা ইন্ডিয়াতে এত ড্রাগ পাচার করছে জানেন? অনিমেষ মাথা নাড়তে সে বলল, अमेरिका এবং পশ্চিমা দুনিয়া ও नहीं चाहते कि তৃতীয় বিশ্বের কোন দেশ তাদের কাছাকাছি আসুক। ওরা ড্রাগের নেশা ধরিয়ে ইন্ডিয়া ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে চায়। এটা ওদের পুরানা টেকনিক আছে। ল্যাটিন আমেরিকা করেছে, সাউথ ইস্ট এশিয়া করেছে। ওরা চায় আগের দিনের মতো সাদা চামড়া লোকেরা সারা বিশ্বে রাজ করুক, রাজ। আর এশিয়ার আফ্রিকার মানুষ ওদের নৌকার চাকার হয়ে থাকুক। লোকটা খবর রাখে, মানতেই হবে। অনিমেষ চমৎকৃত হল। আগারওয়ালের অনিমেষকে বেশ পছন্দ হয়েছে মনে হলো। নৈশভোজের শেষে অনিমেষকে নিজের গাড়িতে হোটেলে পৌঁছে দেওয়ার সময় তার পাশে বসে ফিস ফিস করে বলল, খড়গ বাহাদুরের ফরেন বস হল একজন বাংলাদেশি আমেরিকান, তার নাম আরমান রশিদ। সব ভারত বিরোধী কাজের পিছনে তার মাথা আছে। ড্যানিয়েল অ্যারনের প্যারিসে এসে উইজেন্থেল সেন্টারে কাজে যোগ দেওয়ার 4 দিন পরেই শহরের এক ইহুদি অধ্যুষিত এলাকায় একটা ছোটখাটো বোমা বিস্ফোরণ ঘটল। প্যারিসে প্রচুর ইহুদি ধর্মাবলম্বীদের বাস। তার থেকেও বেশি সংখ্যায় থাকে মধ্যপ্রাচ্যের নানা দেশ থেকে আগত মুসলিম। ইদানিং ইহুদিদের উপরে যেসব আক্রমণ হচ্ছে তার পিছনে হামাস এবং হেজবুল্লাহ সমর্থকরা আছে বলে সন্দেহ করছে ফরাসি সিক্রেট সার্ভিস। যে রেস্তোরাঁয় বিস্ফোরণ হয়েছে তার ঠিক ওপরতলার একটি 2 ঘরের অ্যাপার্টমেন্টে ড্যানিয়েলের থাকার ব্যবস্থা হয়েছে। সৌভাগ্যবশত সে তখনও সেখানে থাকা শুরু করেনি। অ্যাপার্টমেন্টে কিছু মেরামতির কাজ চলছিল বলে ড্যানিয়েল তার কর্মস্থলের কাছেই এক সস্তার হোটেলে আছে আপাতত। বোমা বিস্ফোরণে রেস্তোরাঁর বেশ ক্ষতি হয়েছে। 2 জন গ্রাহক এবং একজন পরিবেশনকারী আহত হয়েছে, তবে কারোরই আঘাত গুরুতর নয়। একটু চিন্তিত হলো ড্যানিয়েল। বিস্ফোরণটার সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকাটাই স্বাভাবিক, তবুও সতর্ক থাকাটা তার পেশার প্রথম শর্ত। সে খুব সাবধানে অন্য বাসস্থানের খোঁজ চালাতে লাগল। যে ছোট গুপ্তচর সংস্থা তার পরিচালনায় তৈরি করবে ঠিক করেছে মোসাদ, তার কোনো নাম দেওয়া হয়নি। তবে নিজেদের মধ্যে আলোচনার সময় এই নামটা ব্যবহার করবে। এটা যে মোসাদ থেকে বিচ্ছিন্ন একটা সংস্থা সেটা বোঝানোর জন্য। হিব্রু ভাষায় এইন মানে চোখ। তার সহকর্মী বলতে এখনো কেউ নেই, তবে ইটঝাক জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই একজন আসবে। যে আসবে তার নাম লিও। ইলেকট্রিক আড়ি পাতার যন্ত্রপাতি ব্যবহারে সিদ্ধহস্ত, এটুকু জানিয়েছেন ইটঝাক। প্যারিস বাসের 2য় সপ্তাহে ড্যানিয়েল হোটেল থেকে ওর জন্য ঠিক করে রাখা অ্যাপার্টমেন্টে গেল না। নিচের তলায় রেস্তোরাঁয় বিস্ফোরণটা তার জন্যই কিনা সেটা বুঝতে চেষ্টা করছিল। ওখানে থাকলে হয়তো রাতের খাবার খেতে ওই রেস্তোরাঁতেই বসে থাকতো সে বোমা ফাটবার সময়। কেউ বা কারা কি তার উপর নজর রেখে চলেছে? স্পাইডার বা রুক সম্পর্কে তার থেকে বেশি কেউ সম্ভবত জানেন। 2 সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলের শত্রু, সারা পৃথিবীর জন্য বিপজ্জনক। তারাই কি তাকে অনুসরণ করছে? তার সন্দেহ সত্য কিনা জানার জন্য একটাই উপায় আছে, নিজেকে ওদের কাছে সহজ টার্গেট হিসেবে দেখানো। তারপর যদি ওর উপর আক্রমণ হয় বুঝতে হবে সেই ওদের লক্ষ্য। শুধু তাই নয়, তার মোসাদ এবং গুপ্তচর বৃত্তি ছাড়াও অভিনয়টা ব্যর্থ বলে ধরে নিতে হবে। তবে কাজটা বিপজ্জনক, প্রয়োজনীয় সাবধানতা নিতে হবে। ইটঝাকের সঙ্গে আলোচনা করে সব ব্যবস্থা হবার পর ড্যানিয়েল কাজ শুরু করে। আগে থেকে ঠিক করা অ্যাপার্টমেন্টে চলে আসে হোটেল ছেড়ে। অফিস যাতায়াত করে কিছুটা মেট্রোয়, বাকিটা হেঁটে। তবে সবার অলক্ষ্যে 2 জন দেহরক্ষী ছদ্মবেশে তার আশেপাশেই থাকে। ইতিমধ্যে তার সহকর্মী পৌঁছে গেছে প্যারিসে। সে একটি বড় কোম্পানিতে চাকরি নিয়েছে। কোম্পানিটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ডেড টেলিভিশন, সেলফোন, কম্পিউটার ইত্যাদি তৈরি করে। তার সঙ্গে এখনও দেখা হয়নি। পরের সপ্তাহে প্রার্থনার দিন নজারেত সিনাগগে দেখা হবে ঠিক হয়েছে। প্যারিসে ইহুদিদের সংখ্যা ভালোই, তাই প্রার্থনা করার জন্য বেশ কয়েকটি সুন্দর সিনাগগ আছে। তার মধ্যে সিনাগগ ডি নজারেত বেশ বিখ্যাত। ড্যানিয়েল খুব একটা ধার্মিক প্রকৃতির মানুষ না, কিন্তু মাঝে মাঝে এই উপাসনা স্থলগুলিতে গেলে অনেকের সঙ্গে আলাপ পরিচয় হয়ে যায়।
ঘটনাটা ঘটল প্রার্থনার দিন, অর্থাৎ শনিবার সকালে। প্রাতরাশ সেরে নিজের বাসা থেকে হেঁটেই বেরিয়েছিল সে, রোদ চশমার আড়ালে চারিদিকে সতর্ক নজর রেখে। মেট্রো স্টেশন যাওয়ার সময় একটা শর্টকাট নেয় সে ইচ্ছে করে, কেউ ওকে মারতে চাইলে তার সুযোগ করে দিতে। যে পথ দিয়ে যায় সেটা প্যারিসের বেআইনি অভিবাসী অধ্যুষিত এলাকা। আফ্রিকা, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার লোকজনের বাস সেই দিকে। এদের অনেকেই কষ্ট করে দিন গুজারণ করে, কেউ ফেরিওয়ালা, কেউ ছোটোখাটো রেস্তোরাঁয় বাসন ধরে। এদের যারা চাকরি দেয় তারা জানে এরা অনুপ্রবেশকারী, কিন্তু অনেক কম মজুরি দিয়ে যথেচ্ছ খাটিয়ে নেওয়া যায় বলে এদের অনেকেই চাকরি দেয়। তবে এদের মধ্যে লুকিয়ে থাকে অপরাধী, সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য। সুযোগ মতো এদের কাজে লাগানো হয়। মেট্রো স্টেশন পৌঁছানোর কিছুটা আগে রাস্তার বাঁ দিকে একটা গলিতে সবসময় কিছু কৃষ্ণাঙ্গ ও উত্তর আফ্রিকার লোক আড্ডা মারে আর সিগারেট খায়। ওদের জন্য বয়স্ক মানুষজন এই রাস্তা এড়িয়ে চলে। রাতের দিকে ছোটোখাটো ছিনতাইয়ের ঘটনা পুলিশের কানে এসেছে, ধরপাকড়ও হয়েছে। কিছুদিন পর আবার যে কেসেই। আজ ড্যানিয়েল গলির মুখটায় আসতে এক বিশাল দেহী কৃষ্ণাঙ্গ তার পথ আটকে ওর কাছে সিগারেট ধরানোর জন্য আগুন চাইল। কায়দাটা নতুন নয়। অভিজ্ঞ মোসাদ এজেন্ট একটু বাঁ দিকে সরে দাঁড়ালো যাতে পিছনের দিকে লক্ষ্য রাখতে পারে। তার অনুমান সঠিক। ইতিমধ্যেই উদয় হয়েছে দুই দাড়িওয়ালা যুবক। চেহারা দেখে অ্যালজেরিয়ার বা টিউনেশিয়ার মানুষ মনে হয়। ড্যানিয়েল ফরাসি ভাষায় বলল, আমি ধূমপান করি না, দুঃখিত। ও, তাহলে আমাদের কিছু ইউরো দিয়ে যাও, আমরা সিগারেট কিনবো। বলতে বলতে কৃষ্ণাঙ্গ লোকটা বাঁ হাতটা তার কাঁধের ওপর রাখল। পিছনের দুজনও এগিয়ে এসেছে, দুজনেরই ডান হাত পকেটে। ড্যানিয়েল ইদানিং দাড়ি রাখে। অধিকাংশ সাদা হয়ে যাওয়া দাড়িতে তাকে একজন শীর্ণকায় প্রৌঢ় মনে হয়। সেজন্য এই তিনজনের মধ্যে একটা নিশ্চিত ভাব দেখা যাচ্ছে। ড্যানিয়েল অবাক হবার ভান করে বলল, আমি হঠাৎ তোমাকে ইউরো দেব কেন? তোমার সঙ্গে তো আমার পরিচয় নেই। উত্তর না দিয়ে কৃষ্ণাঙ্গ লোকটা ডান হাত ঢুকিয়ে দেয় ড্যানিয়েলের কোটের ভিতরের পকেটে। বা হাতে শক্ত করে কামচে ধরে তার কাঁধ। প্রতিপক্ষকে দুর্বল ভাবা একটা মারাত্মক ভুল। ড্যানিয়েলের ডান হাঁটু যখন তার তলপেটে সজোরে আঘাত করল, একটা অস্ফুট কাতর শব্দ করে ঝুঁকে পড়ল লোকটা। এক মুহূর্তের মধ্যে ড্যানিয়েলের ডান হাতের একটা নিখুঁত আপারকাট সাপের ছোবলের মতন আছড়ে পড়ল লোকটার চোয়ালে। কড়াক করে একটা শব্দ। বিশাল শরীর নিয়ে লোকটা গড়িয়ে পড়ল রাস্তার ওপর। চোয়ালটা তার ভেঙে গেছে। পিছনের দুটো লোক সম্ভবত অপেশাদার। হতচকিত ভাবটা কাটিয়ে উঠতে একটু সময় লাগলো। তারপর দুজন একটু পিছিয়ে গিয়ে পকেট থেকে অটোমেটিক পিস্তল বার করল। বেশ কিছুটা দূরে এক নুজ্জ বৃদ্ধা লাঠি হাতে ধীরে ধীরে হেঁটে আসছিলেন। এই রাস্তায় যা দুর্লভ দৃশ্য। হঠাৎই বৃদ্ধা সোজা হয়ে দাঁড়িয়ে হাতে লাঠিটা তাক করলেন এক বন্দুকধারীর দিকে। নিঃশব্দে একটা বড় ছুঁচের আকারে তীর এসে বিঁধে গেল তার পিঠে। চমকে উঠে হাত ঘুরিয়ে পিঠে কি লেগেছে অনুভব করার চেষ্টা করতে করতেই গড়িয়ে পড়ে গেল সে লোকটা। দ্বিতীয় জন 1 সেকেন্ডের জন্য তার অচেতন সঙ্গীর দিকে ঘুরে তাকিয়েছিল। সেই 1 সেকেন্ড ড্যানিয়েলের জন্য যথেষ্ট ছিল। একটা তীক্ষ্ণধার সরু ছুরি তার হাত থেকে বিদ্যুৎ ঝলকের মতন ছিটকে গিয়ে লোকটার ডান বাহুতে আমুলে গিঁথে গেল। ঠিক সেই সময় বৃদ্ধার লাঠি থেকে ছোড়া দ্বিতীয় বিষাক্ত তীরটা তার লক্ষ্য খুঁজে নিল। প্রথমে হাত থেকে আগ্নেয়াস্ত্রটা পড়ে গেল, তারপর সেও প্রথম জনের মতন ধরাসজ্জা নিল। ড্যানিয়েল দেখল গলিটা ইতিমধ্যেই ফাঁকা হয়ে গিয়েছে। পাশে সরু গলির জটলাটাও অদৃশ্য। খুব দ্রুত বেগে একটা বড় কালো গাড়ি এসে দাঁড়ালো তাদের পাশে। দুজন এসে দুই অচেতন বন্দুকধারীকে পাঁজা কোলা করে তুলে ছুড়ে দিল গাড়ির পিছনে মালপত্র রাখার জায়গায়। বৃদ্ধাও এসে দাঁড়িয়েছেন গাড়ির পাশে। তাঁর ব্যাগ খুলে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ বার করলেন ক্ষিপ্রতার সঙ্গে। বিশাল দেহী কৃষ্ণাঙ্গ লোকটা তখন ওঠার চেষ্টা করছে। বৃদ্ধা সিরিঞ্জটা ছোড়ার মতন ধরে লোকটার অনাবৃত ঘাড়ে বিঁধিয়ে দিল। একটু ছটফট করল লোকটা, মুখ দিয়ে বেরোলো কয়েকটা অশ্রাব্য গালাগাল। তারপর নেতিয়ে পড়ল। বৃদ্ধা এবার গাড়ির দরজা খুলে শুদ্ধ হিব্রু ভাষায় ড্যানিয়েলকে বসতে অনুরোধ করল। তার গলার আওয়াজ কিন্তু পুরুষের। এর মধ্যেই গাড়ির অন্য দুজন রাস্তা থেকে আততায়ীদের আগ্নেয়াস্ত্র দুটোও তুলে নিয়েছে। বিনা দ্বিধায় গাড়ির পেছনের সিটে উঠে বসল ড্যানিয়েল। দ্রুত গতিতে গাড়ি ওখান থেকে বেরিয়ে গেল। এত কিছু হতে 1 মিনিটের সামান্য বেশি সময় লেগেছে। গলির মধ্যে পড়ে থাকলো এক অচৈতন্য কৃষ্ণাঙ্গ মানুষ। এই এলাকায় বেআইনি অভিবাসীদের 2-1জনকে নেশা করে অজ্ঞান হয়ে পড়ে থাকতে মাঝে মাঝেই দেখা যায়। পুলিশের কাছে সেটা বিশেষ কোনো ঘটনা নয়। গাড়ির ভিতর বৃদ্ধা ততক্ষণে ছদ্মবেশ খুলে ফেলেছে।
তার জায়গায় দেখা যাচ্ছে বছর 30-32-এর এক যুবক। গাড়ির চালকের পাশে সিট থেকে একজন হিব্রু ভাষাতে তাকে জিজ্ঞেস করল তাদের পরবর্তী গন্তব্য। যুবক যেখানে যেতে বলল সে ঠিকানা ড্যানিয়েলের পরিচিত, মোসাদের সেফ হাউস সেটা। বৃদ্ধার ছদ্মবেশ খুলে যুবক নিজের পরিচয় দিল। মার অ্যারন, আমার নাম বেনিয়ামিন, আপনি আমাকে বেন বলে ডাকতে পারেন। আপাতত এই দুজনকে সেফ হাউসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, তবে এরা কতটা জানে আমার সন্দেহ আছে। গাড়ির সামনে সিটের লোকটি মোবাইল ফোনে কিছু দেখছিল। সে আবার পিছন ঘুরে বলল, এটা আমাদের টিম চেক করছিল। আশ্চর্যের বিষয় হলো এই সময় এই রাস্তার সব সিসি ক্যামেরা বন্ধ ছিল। যা সন্দেহ করা হচ্ছিল সেটাই ঠিক। পরিকল্পিতভাবে আপনার ওপর আক্রমণ চালানো হয়েছিল। যারা করিয়েছে তারা নিছক ইমিগ্রেন্ট ছিনতাইবাজ নয়, অন্য কেউ। ওদের অন্য উদ্দেশ্য ছিল। দুই বন্দুকধারী ছোকরার জন্য ফিরতে সময় লাগলো, কিন্তু তাদের কাছ থেকে বিশেষ কিছু জানা গেল না। টাকা নিয়ে ছোটখাটো অপরাধ করে এই দুজন। বছর 2 আগে উত্তর আফ্রিকা থেকে এসেছে। এখন একবারও জেল খাটতে হয়নি। এই কাজটা তাদেরকে যে দিয়েছিল তাদেরকে ওরা চেনে না, কিন্তু কেউ যদি এসে দুটো অটোমেটিক এবং 5,000 ইউরো হাতে দিয়ে বলে একজনকে খুন করলে আরও 50,000 ইউরো পাবে, তাহলে তার পরিচয় জানার কি দরকার? এই ঘটনার থেকে একটা কথা পরিষ্কার, এই 3 আধা আনাড়ি খুনিদের যারা কাজে লাগিয়েছে তারা নিশ্চিত হতে চাইছে যে ড্যানিয়েল আদৌ তার পেশার থেকে অবসর নেয়নি। ওর ভিজেন্থাল সেন্টারের চাকরিটা আসলে একটা ছদ্মবেশ। মোসাদ ওর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তার মানে ইটঝাক এপস্টাইনের পরিকল্পনা ব্যর্থ। এইনের অস্তিত্ব বোধহয় আর গোপন থাকবে না। এই আরমান রশিদ লোকটাকে, সে যদি খর্গ বাহাদুরের বস হয় তাহলে তো আন্তর্জাতিক স্তরের অপরাধী। আগরওয়াল বলল লোকটা আসলে বাংলাদেশি। একটু খবর নিতে হচ্ছে। সমস্যা হচ্ছে ইন্টারনেট সার্চ নিরাপদ কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় সে। তাকে দুবাইয়ে যারা ধরে নিয়ে গিয়েছিল বা নসরিন খান নামের যে মেয়েটা ওকে ফাঁদে ফেলেছিল তাদের কথা শুনে মনে হয়েছিল ওর স্পাইডার বা রোগ সম্পর্কে খোঁজ খবর করার বিষয়ে তারা রীতিমতন ওয়াকিবহল। আজকাল বৈদ্যুতিন আড়িপাতা যন্ত্রপাতি এত উন্নত হয়েছে, বিশেষ করে বড় গুপ্তচর সংস্থাগুলির কাছে কোনো কিছু গোপন রাখা কঠিন। তবে আজ হঠাৎ করে যে নামটা তার সামনে এলো সেটা তার নেপালের দায়িত্ব সম্পর্কিত। তাহলে খোঁজ করা যেতেই পারে। আগরওয়ালের সঙ্গেও যোগাযোগ রাখতে হবে, ওর কাছ থেকে আরও খবর পাওয়া যাবে। লোকটা নিজে সম্ভবত চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিল একসময়, এখন আইনসঙ্গত ব্যবসা করে নিজের অতীত মুছে ফেলছে। কাঠমান্ডু ফিরে সুধাকে সব বলল অনিমেষ। সুধা পরের দিনই আরমান রশিদের সম্বন্ধে কিছু খবর নিয়ে এলো। বয়স আনুমানিক 38 কি 39। আমেরিকা যুক্তরাষ্ট্র প্রবাসী বাবা মায়ের দ্বিতীয় সন্তান। অত্যন্ত মেধাবী ছাত্র। বায়োটেকনোলজি নিয়ে গবেষণা করেছে। ফাইজার কোম্পানিতে চাকরি করেছে। এখন কুয়েতে একটি ওষুধ কোম্পানিতে ভ্যাকসিন বিভাগের প্রধান। অনিমেষ রোগ সম্পর্কে যতটা জেনেছিল তাতে মনে হলো আরমান রশিদ ওদের সদস্য হতে পারে। তার পড়াশোনা জীবাণু নিয়ে, অন্তর্ঘাতমূলক কাজকর্মের জন্য উপযুক্ত। অবশ্য শুধুমাত্র তার শিক্ষাগত যোগ্যতাই একমাত্র প্রমাণ হতে পারে না। কিন্তু আগরওয়াল কি করে ওর নাম জানল? প্রমাণ পরের দিনে নিয়ে এলো সুধা। আরমান রশিদের সম্বন্ধে আরও তথ্য পাওয়া গেছে। তার কাকা বাংলাদেশে 1975-এ রক্তাক্ত সেনা অভ্যুত্থানে জড়িয়েছিল। শুধু তাই নয়, সে ছিল শেখ মুজিব আর তার পরিবারের হত্যাকারীদের একজন। তারপর সে পালিয়ে যায় আমেরিকায় এবং তার বড় ভাইয়ের বাড়িতে আশ্রয় নেয়। এই ভাই আরমান রশিদের বাবা। জন্ম থেকেই এই লোকটার সংস্পর্শে এসেছে আরমান। মনে প্রাণে পাকিস্তান সমর্থক লোকটা যে তার ভাইপোকে উগ্রপন্থী হবার হাতে খড়ি দিয়েছে তা অনুমান করা যায়। এই আগরওয়াল লোকটা সম্পর্কে একটু খবর নাও। আমি আবার বীরগঞ্জে যাব। ও অনেক কিছু জানে। আমাকে খড়গ বাহাদুরের দলের লোকজনের নাম দেবে বলেছে। অবশ্য যখন বলেছিল তখনও খুব স্বাভাবিক ছিল না, বেশ কয়েক পেক পেটে পড়েছিল। দেখা যাক। কিন্তু বীরগঞ্জ যাবার আগে আগরওয়ালের ফোন এলো। কেমন আছেন চৌধুরী সাহেব? খুব ব্যস্ত? না, তেমন কিছু নয়। আপনি কেমন আছেন? আমি কাঠমান্ডুতে এসেছি, অন্নপূর্ণা হোটেলে আছি।
शाम को যদি ফ্রি থাকেন তাহলে চলে আসেন, ডিনার করা যাবে একসাথ। দরবার মর্গের উপরে 5 তারা হোটেল, ক্যাসিনো থাকার জন্য ভারতীয় ও অন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। জমজমাট আলো ঝলমল জায়গা। 8টা নাগাদ পৌঁছে গেল অনিমেষ। আগরওয়াল ওর ঘরেই ডেকে নিল। ঘরের সামনে দাঁড়িয়ে বেল টিপতে দরজা খুলে দিল একজন অপরিচিত মানুষ। একটু থমকে গিয়ে অনিমেষ বলল, মিস্টার আগরওয়াল। ঘরের ভিতর থেকে আগরওয়ালের স্বর শোনা গেল। আরে अंदर आइए চৌধুরী সাহেব। বেশ বড় ঘর। একদিকে বসার জন্য সোফা আছে, যার একটাতে আগরওয়াল বসে, আর সামনের টেবিলে স্কচের বোতল, 2টো খালি গ্লাস। অপরিচিত লোকটার সঙ্গে আলাপ করিয়ে দিল না আগরওয়াল। তাকে বলল, ঠিক है প্রধান, কাল 10 बजे मिलते हैं। লোকটা মাথা নেড়ে গুড নাইট বলে চলে গেল। ইন্টারকমে অনিমেষের জন্য বিয়ার আর কিছু খাবারের অর্ডার দিল আগরওয়াল। आपसे कुछ जरूरी बात करनी है। অনিমেষ একটু অবাক হল। আগরওয়াল তো এভারেস্ট ট্রাভেল এজেন্সির ক্লায়েন্ট, প্লেনের টিকিট হোটেল বুকিং করে দেয়। তার মধ্যে জরুরি আর কি থাকতে পারে? জরুরি বিষয়টা শুনে অনিমেষ বেশ অস্বস্তিতে পড়ল। আগরওয়ালের একটি ভারতীয় পাসপোর্ট চাই নিজের জন্য, কিন্তু অন্য নামে। সে 1 মাসের মধ্যে দেশ ছেড়ে পালাতে চায়। তার পরিবারের সবাই ইতিমধ্যেই ভারতে চলে গেছে। তার জন্য ভারতে পালিয়ে যাওয়া কোনো সমস্যা নয়, কিন্তু সে ভারতে থাকবে না, অন্য কোনো দেশে যাবে ভারতীয় পাসপোর্ট নিয়ে। আগরওয়ালজি, এটা আমি কি করে করব? আপনার এখানকার পাসপোর্ট নিয়ে আপনি কোথায় যাবেন বলুন, আমি ভিসার ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু জাল ইন্ডিয়ান পাসপোর্ট আমি কি করে বার করব? এরপর আগরওয়াল যা বলল তা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না অনিমেষ। চৌধুরী সাহেব, আপনি যে এভারেস্ট ট্রাভেল এজেন্সির কর্মচারী নন সে কথা আমি জানি। আমি এও জানি কি জন্য আপনি নেপালে এসেছেন। সে ব্যাপারে আমি আপনাকে মদত করবে। হ্যাঁ, জরুর করবে। খড়ক বাহাদুরের সব এজেন্টদের নাম ঠিকানা আমি আপনাকে দিবে। পুরাই ড্রাগস, জাল নোট, আর্মস বর্ডার পার করে ইন্ডিয়া পৌঁছায়। এরা বর্ডারের কাছে খুব ছোট ছোট গাঁওয়ে থাকে। লাহান, গোল বাজার, মির্চাইয়া, কারো সন্দেহ হয় না। আপনি সবাই গিয়ে এক এক করে উড়িয়ে দেন, একদম যেমন করে আপনারা জামিম শাহকে। যজ্ঞে সে সব পুরানা কথা। কিন্তু আগরওয়ালজি, আমি একজন সাধারণ মানুষ। এইরকম একটা অনুরোধ নিয়ে ভারতীয় দূতাবাসে যাব কি করে? কাকেই বা বলবো? আরে ভাই, রয়ের যে চিপ আছে এখানে, সে কুমারন সাহেবকে বলুন। ঢকঢক করে গ্লাসের অর্ধেকটা খেয়ে বললেন, ভাবছেন আমি কি করে এসব জানে? বলতে পারেন খবর রাখাটা আমার হবি। शायद आप मेरी बात पूरी तरह विश्वास नहीं कर रहे हैं। ठीक है, अपनी जनकपुरे जनकी জুয়েলার্সের মালিক বিনোদ রায়কে ট্যাগ করে দেখেন। উনি কিছু খবর পেতে পারে না। ওখানে খড়ক বাহাদুরের সব কাজ ওই সামলায়। অনিমেষ কিছুই বলল না। এ লোকটা রহস্যময় হয়ে উঠছে ক্রমশই। এমবাসিতে গুপ্তচর প্রধানের পরিচিত অনেক সময় গোপন থাকে না, এটা তো অন্যত্রও দেখেছে। কুমারন যে রয়ের স্টেশন চিফ সেটা জানা হয়তো কঠিন নয়, কিন্তু অনিমেষের আসল পরিচয় তো আগরওয়ালের জানার কথা নয়। চিন্তার বিষয়। আজ আর বেশিক্ষণ বসল না অনিমেষ। আগরওয়াল খুব জোর করছিল তার সঙ্গে ডিনার করতে, কিন্তু সে কিছু জরুরি কাজের অছিলায় ঘণ্টাখানেক পর শুভরাত্রি জানিয়ে উঠে আসে। কালই সুধার সঙ্গে আগরওয়ালের ব্যাপারে কথা বলতে হবে। পরদিন সন্ধ্যায় একটা সম্পূর্ণ অপ্রত্যাশিত খবর অনিমেষকে চমকে দিল। সুধার সঙ্গে সারাদিন কথা বলার সুযোগ হয়নি। ভারত থেকে একজন মন্ত্রী এসেছেন সরকারি সফরে। সুধা সেই উপলক্ষে ব্যস্ত ছিল। মন্ত্রী মহোদয় সন্ধ্যায় দিল্লির ফ্লাইট ধরার পর সুধা তার ফোনে মিসড কল দেখে কল ব্যাক করল। জরুরি কথা আছে, কিন্তু ফোনে বলতে চাইছি না। কোথাও দেখা হতে পারে? সুধা বলল সে এয়ারপোর্ট থেকে ফিরছে, অনিমেষের ফ্ল্যাটের কাছেই এসে পড়েছে, সেখানেই আসছে। অনিমেষের একটু অস্বস্তি হল। একা থাকে ফ্ল্যাটে, সেখানে এক তরুণী এসে হাজির হবে, তাও আবার সন্ধ্যায়। নেপালের লোকজন এসব বিষয়ে কতটা স্পর্শকাতর তা জানা নেই। অবশ্য তাদের তো প্রেমিক প্রেমিকার অভিনয় করতে হবে কুমারন সাহেবের নির্দেশ অনুযায়ী। সুধার জন্য অপেক্ষা করতে করতে টিভিটা চালু করল সে।
অন্যমনস্কভাবে চ্যানেল পাল্টে যাচ্ছিল। সুধা তাকে নেপালি চ্যানেলের খবর শুনতে বলে ভাষাটা সড়গড় হওয়ার জন্য। কান্তিপুর চ্যানেলটাই শোনে বেশিরভাগ সময়। খুলতেই দেখল সংবাদ পাঠক একটা দুর্ঘটনার খবর পড়ছে। কাঠমান্ডু থেকে বীরগঞ্জ যাওয়ার পথে মোটর দুর্ঘটনায় প্রখ্যাত ব্যবসায়ী সুরেশ আগরওয়াল ও তার ড্রাইভার নিহত। চমকে গিয়ে ভালো করে শোনবার জন্য ভলিউমটা বাড়িয়ে দিতেই কলিং বেলটা বেজে উঠল। তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে দেখল সুধা দাঁড়িয়ে আছে, চোখে মুখে ক্লান্তির ছাপ। ভিতরে এসে সোফায় শরীরটা এলিয়ে দিল সুধা। কিছু বলতে যাচ্ছিল, অনিমেষ আঙুল দিয়ে টিভির খবরের দিকে ইশারা করল। আগরওয়াল তার গাড়ি নিয়েই কাঠমান্ডু এসেছিলেন। 5-6 ঘন্টার রাস্তা। অনেক ব্যবসায়ী গাড়িতে যাতায়াত পছন্দ করে। ফেরার পথে একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খেয়ে তার গাড়িটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকের চালককে গ্রেফতার করা হয়। সে বলছে নাকি ট্রাকের ব্রেক ফেল করেছিল। আগরওয়ালের গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যায়। আগরওয়াল মারা গেছে হাসপাতালে পৌঁছানোর আগে। সংবাদ পাঠক অন্য খবরে চলে যেতে টিভি বন্ধ করে দিল অনিমেষ। সুধাও সোজা হয়ে বসল। গত সন্ধ্যায় আগরওয়ালের সঙ্গে যা কথাবার্তা হয়েছিল সব বলল অনিমেষ। আমার মনে হয় দুটো কারণে আমাদের এখনই কুমারন সাহেবকে সব জানানো উচিত। প্রথমত, আগরওয়াল আমার সম্পর্কে জানলো কি করে? দ্বিতীয়ত, ও খড়গ বাহাদুরের কীর্তিকলাপ নিয়ে অনেক তথ্য দিতে চেয়েছিল। সেটা কি খড়গ বাহাদুর কোনোভাবে জানতে পেরে গিয়েছিল? ইটজ্যাক এপস্টাইন সব শুনে বললেন, আমাদের আরও দ্রুত এগোতে হবে। আমার কাছে কিছু তথ্য এসেছে যাতে মনে হয় যে সমস্ত সিক্রেট সার্ভিস এজেন্ট স্পাইডার ও রুগের মৃতদেহের মাধ্যমে মারণ ব্যাধি ছড়ানোর ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকিবহাল। তাদের ওরা হয় শেষ করে দিচ্ছে, না হলে অকেজো করে দিচ্ছে। তুমি সবচেয়ে বেশি জানতে ওদের বিষয়ে, তাই তোমাকে খুন করার চেষ্টা ওরা আবার করবে। এর পরের বার কিন্তু কাজটা আনাড়িদের হাতে ছাড়বে না ওরা। এটা আমাদের টিম চেক করছিল। আশ্চর্যের বিষয় হলো ওই সময় এই রাস্তার সব সিসি ক্যামেরা বন্ধ ছিল। আমারও তাই মনে হয়। ইন্ডিয়ান যে এজেন্টের মাথায় আসে যে সংরক্ষণ করা মৃতদেহের মধ্যে জীবাণু থাকতে পারে, তাকে তো নেপালে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু সেই নয়, 2 রুশ এজেন্টের একজনকে পাঠানো হয়েছে ঢাকা এম্বাসিতে ভিসা অফিসার করে। 2 জন নিখোঁজ। খুব সম্ভবত টাকার লোভে আমেরিকা পালিয়েছে অথবা খুন হয়েছে। আর সিআই এর কার্ক প্যাট্রিক, MI6 এর ক্রিস্টোফার, এরাও তো সব জানতো নাকি? 2 জনের কেউই আর মধ্যপ্রাচ্যের দায়িত্বে নেই। 2 জনকেই তাদের হেড অফিসে ডেকে নেওয়া হয়েছে। আমাদের একটা প্রশ্ন আছে স্যার, যদি আপনি কিছু মনে না করেন। তুমি হঠাৎ এত কিন্তু করছো কেন? বলো, কি বলবে বলো। কোভিডের ভাইরাস সারা পৃথিবীতে ছড়ানোর উদ্দেশ্য তো বোঝা গেল। মৃতদেহের ভিতরে করে যেসব দেশের রোগের জীবনে পাঠানো হচ্ছিল তার মধ্যে জাপান ও ইংল্যান্ডও ছিল। যদি আমেরিকার হাত থাকে এই 2 সন্ত্রাসী দলের পিছনে, তাহলে তো হিসাব মিলছে না। ওরা এইসব মারাত্মক জীবাণু নিজেদের বন্ধু দেশে কেন ছড়াবে? যাতে ওদের কেউ সন্দেহ না করে, সেজন্য। একদম সঠিক বিশ্লেষণ। যারা এসব করছে তাদের কাছে কোনো মানুষেরই জীবনের মূল্য নেই। আরও কারণ থাকতে পারে, যেমন ধরো জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আমেরিকানদের খুব একটা পছন্দের লোক নয়। 2য় মহাযুদ্ধের পর প্রথমবারের মতো জাপানের প্রতিরক্ষা শক্তিশালী করবার চেষ্টা করেছেন শিনজো। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও আমেরিকার আজ্ঞাবহ হবে কিনা সে বিষয়ে ওদের সন্দেহ থাকতে পারে। ধন্যবাদ স্যার, ছবিটা এখন অনেক পরিষ্কার হয়ে গেল। ব্রুনো এলমার ওরফে লিও লেভি শ্যাত টাইরালে যে আড়ি পাতার যন্ত্রগুলো বসিয়েছিল তার কোনোটা গোয়েন্দারা খুঁজে পায়নি। সবকটা কনফারেন্স হলে সে আগে থেকেই অতি সন্তর্পণে মাইক্রোফোনগুলো বসিয়েছিল। সেগুলো খুঁজে বার করা কালো স্যুট পরা লোকগুলোর অসাধ্য ছিল। তবে সাবধানতার কারণে শেষ পর্যন্ত মিটিংটা হোটেলের কফি শপে হবে সেটাই ঠিক হলো। কফি শপ যথেষ্ট বড়। কর্মচারীরা অল্প সময়ের মধ্যেই সেখানে 22 জন অতিথির জন্য বসার ব্যবস্থা করে ফেলল। বড় টিভি স্ক্রিন ও ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থাও হয়ে গেল। তন্ন তন্ন করে খুঁজেও কালো স্যুট পরা লোকগুলো আর কোথাও সন্দেহজনক কিছু পেল না। সিডনি স্ট্যাথামের ঘরে আড়ি পাতার যন্ত্র পাওয়া গেছে শুনে
অতিথিদের কেউ কেউ মিটিং মুলতবি রাখতে চেয়েছিলেন, দু একজন অন্য হোটেলে আয়োজন করার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু অধিকাংশ অতিথি শ্যাতো টাইরেলের পক্ষে রায় দিতে শেষ পর্যন্ত কফি শপে মিটিং করায় স্থির হল। তাদের সিকিউরিটির লোকজন অত্যন্ত দক্ষ। তাদের কাছে যেসব যন্ত্রপাতি আছে তাতে যে কোনো সন্দেহজনক জিনিস, তা যতই ক্ষুদ্র হোক, যেখানেই লুকিয়ে রাখা হোক, ধরা পড়তে বাধ্য। যে 3টে ছিল সব খুঁজে পাওয়া গেছে, তার মধ্যে একটা অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এখন আর চিন্তার কোনো কারণ নেই। প্রশ্ন শুধু একটাই, কোন দেশের সিক্রেট সার্ভিস এগুলো লাগিয়েছে? সেটা খুঁজে বার করার ভার সিডনি স্ট্যাথামের উপর। এ বিষয়ে তার এজেন্সি সবচেয়ে দক্ষ। 22 জন অতিথির 21 জনেরই সম্পত্তির পরিমাণ পৃথিবীর বহু দেশের বাৎসরিক বাজেটের থেকেও বেশি। তবে তাদের ব্যবসার কিছু অংশ সাধারণ মানুষের নজরে আসে না এই সব জানতা ইন্টারনেটের যুগে। সদস্যদের মধ্যে একজন ব্রাজিলের, বাকি সবাই ইউরোপ, উত্তর আমেরিকা থেকে এসেছে। একজন অতিথি অবশ্য এদের মধ্যে ব্যবসায়ী নয়, একটি বিখ্যাত সংস্থার চেয়ারম্যান, যে সংস্থাটি অনেক বহুজাতিক কোম্পানির ও তৃতীয় বিশ্বের কিছু দেশের অর্থনৈতিক উপদেষ্টা। এছাড়াও গোপনে এই সংস্থা কয়েকটি বিশাল ধর্মীয় সংগঠনের আর্থিক বিষয়ে উপদেষ্টার কাজ করে থাকে। যদি কেউ বলে যে অস্ট্রিয়ার এই ছোট্ট শহরে আজ যারা সমবেত হয়েছে তারা পৃথিবীর অর্থনীতি ও রাজনীতি নিয়ন্ত্রণ করে, তাহলে বোধহয় অতি কথন হবে না। শ্যাতো টাইরেলে এই বাৎসরিক সম্মেলনে বহু দেশের ভাগ্য নির্ধারিত হয়, বিশেষ করে এশিয়া ও আফ্রিকার দেশগুলি। তৃতীয় বিশ্বের যেসব দেশ উন্নতিশীল, ভবিষ্যতে পরাশক্তি হয়ে দাঁড়ানোর সম্ভাবনা আছে, সেখানে অভ্যন্তরীণ অশান্তি সৃষ্টি করে তাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করা এদের আলোচনার বিষয়। এইসব দেশের দক্ষ বৈজ্ঞানিক প্রযুক্তিবিদদের লোভ দেখিয়ে উন্নত দেশে নিয়ে যাওয়া হয়। সেটা সম্ভব না হলে তাদের চিরতরে সরিয়ে দেওয়া হয়। ওখানে ঠিক করা হয় কোথায় যুদ্ধ লাগানো হবে, নতুন নতুন অস্ত্র পরীক্ষা হবে। সম্মেলনে যারা অংশগ্রহণ করে তাদের কয়েকজন অস্ত্র ব্যবসায়ী। এক একটা যুদ্ধে তাদের অর্ডার বই পরবর্তী 5 বছরের জন্য ভর্তি হয়ে যায়। এইসব যুদ্ধ যেসব দেশে হয় তাদের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেখান থেকে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে নিরাপদ ভবিষ্যতের খোঁজে ইউরোপ, আমেরিকার দেশগুলিতে আশ্রয় খোঁজে। উন্নত দেশগুলি মহান সেজে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যায় উদ্বাস্তুদের আশ্রয় দেয়। ভাগ্য বিড়ম্বিত এই মানুষগুলি উন্নত দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে অনেক কম পারিশ্রমিকে হাড় ভাঙা পরিশ্রম করে। আগের যুগের কৃতদাস প্রথার এ এক নতুন রূপ। তাছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশ নতুন করে গড়ে তোলার কাজও আসে এদের মালিকানায় চলা সংস্থার কাছে। পৃথিবীর অধিকাংশ দেশের রাষ্ট্রনেতারা প্রায় সব বিষয়ে এই 22 জনের অঙ্গুলি হেলনে চলে। অনেক ক্ষেত্রেই এই সব দেশের নির্বাচনে এদের অদৃশ্য হাত থাকে। কোভিড অতিমারি এই অতীব শক্তিশালী মানুষদের অত্যন্ত সুবিধাজনক জায়গায় নিয়ে গেছে। মিটিংয়ে এই লুকোনো মাইক্রোফোন আর ক্যামেরা নিয়ে আলোচনা শুরু হলো। কোন দেশের সিক্রেট সার্ভিস এই কাজ করতে পারে? চীন, রাশিয়া, ইসরায়েল, এই 3টি দেশের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব। আশা করা যায় সিডনি স্ট্যাথামের লোকজন অল্প দিনের মধ্যেই সেটা জানতে পারবে। সিডনি স্ট্যাথামকে ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছিল, তবুও বলল আশা করছে সেটা সমস্যা হবে না। পরবর্তী 3 ঘন্টা পৃথিবীর কোন কোন দেশে যুদ্ধ হবে, কোথায় অভ্যন্তরীণ গোলযোগ শুরু করা লাভজনক হতে পারে, কোন দেশের সরকার তাদের স্বার্থ রক্ষা করছে না, তাদের পরবর্তী নির্বাচনে হারানো দরকার, এইসব নিয়ে আলোচনা হলো। এইসব পরিকল্পনা কাজে পরিণত করার জন্য বিশ্বজুড়ে হাজার হাজার লোক কাজ করছে। তাদের বাইরের পরিচয় দেখে কারোর পক্ষে কল্পনা করা অসম্ভব যে সারা পৃথিবীতে যেখানে যেখানে অশান্তির আগুন লাগছে এই লোকগুলোই তাতে ইন্ধন যোগাচ্ছে। অধিকাংশ দেশের সরকারের গুরুত্বপূর্ণ পদে 2-4 জন এদের কর্মী আছে। এমনকি তাদের মধ্যে অনেকজন মন্ত্রী পর্যায়েরও লোক আছে। ব্রুনো এলমারের লাগানো যে যন্ত্রগুলো সিকিউরিটির লোকেরা খুঁজে পায়নি, সেগুলোর মাধ্যমে মিটিংয়ের সব কথা পৌঁছে যাচ্ছিল তেল আভিভের এক গোপন অফিসে। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের গল্প পাঠিয়েছিলাম আমি সন্তু। গল্পের অন্যান্য চরিত্রে যারা ছিলেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে।
অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। গল্পের প্রচ্ছদ অলঙ্করণে দাস স্টুডিওস, শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। দেখা হচ্ছে গল্পের তৃতীয় ও অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমার চ্যানেল রাজদেবী 2.0।